আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছো? আমি মুমতাহিন সিদ্দিক প্রাপ্তি। তোমাদেরকে কোষের গঠন সম্পর্কে আলোচনা করব। তো গতদিন আমরা নিউক্লিয়াস পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে ক্রোমোজোম থেকে। তো ক্রোমোজোম কথাটার অর্থ আগের দিন আমরা একটু আলোচনা করেছিলাম যে ক্রোমোজোম কথাটার অর্থ হচ্ছে, ক্রোম কথাটার অর্থ হচ্ছে মানে এটা কালার ধারণ করে। তো বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে ক্রোমোজোম হচ্ছে যখন ফুলজিন রং ধারণ করে দেখে এটার নাম ক্রোমোজোম রেখেছে। কিন্তু সবসময় কিন্তু এটার নাম ক্রোমোজোম থাকে না, এটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু থাকে। ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম হতে পারে, ঠিক আছে? তো কখন এটি ক্রোমাটিন তন্তু অবস্থায় থাকে, কখন ক্রোমোজোম অবস্থায় থাকে? যখন আমাদের নর্মাল কোষ অবস্থায় থাকে, যেটা ইন্টারফেস অবস্থা, যখন কোনো কোষ বিভাজন চলে না তখন এটি কিন্তু প্যাঁচানো সূত্রের মতো থাকে, যেটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর যখন প্রোফেজ দশায় কোষ বিভাজনের পানি বিয়োজন শুরু হয়, তখন আস্তে আস্তে ক্রোমোজোমে পরিণত হয়, তখন কিন্তু এটার নাম হয়ে যায় ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম একই জিনিস, কিন্তু পানি যোজন বিয়োজনের কারণে এটার নামটা আলাদা হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখানে ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রধান উপাদানটা কি? ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। ইউজুয়ালি ক্রোমোজোমটা কোথায় পাওয়া যায়? প্রকৃত কোষে পাওয়া যায়। আদিকোষে যে ক্রোমোজোমটা পাওয়া যায় সেখানে হচ্ছে শুধুমাত্রই ডিএনএ অবস্থান করে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে ক্রোমোজোমে ডিএনএর সাথে সাথে একটা প্রোটিন থাকে, যে প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এখন আমাদের এই ক্রোমোজোমের প্রধান উপাদান যে ডিএনএ, এইটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ক্রোমোজোমে এখানে অনেকগুলো আবিষ্কার আছে। সাধারণত আমাদের যে বিজ্ঞানীগুলোর আবিষ্কার, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট হয় না। এটা তোমরা চাইলে পড়তে পারো জানার জন্য, কিন্তু পরীক্ষার সময় খুবই কম আসে না বললেই চলে। তো সর্বপ্রথম কার্ল নাগেলি হচ্ছে ক্রোমোজোমটাকে প্রত্যক্ষ করেন, আর সাটন ও বোভেরি ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে বর্ণনা করে। তো এইটা আলাদাভাবে কোয়েশ্চেন আসতে পারে যে কোনটি বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক, তখন এটার অ্যান্সার হয়ে যাবে ক্রোমোজোম। আচ্ছা, এরপরে এখন সংখ্যা। তো সংখ্যা কত হতে পারে? 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে, এটা লাগবে। 2 থেকে 1600 পর্যন্ত। নর্মালি আমাদের বডিতে, মানুষের বডিতে কয় জোড়া থাকে? মোট 23 জোড়া থাকে বা 46টি। কিন্তু সর্বনিম্ন সংখ্যক যেটি উদ্ভিদের মধ্যে পাওয়া যায় পুষ্পক উদ্ভিদে, সেটা হচ্ছে কয়টা? 4টা। এরপরে প্রাণীতে সর্বনিম্ন পাওয়া যায় হচ্ছে গোলকৃমিতে। গোলকৃমির বৈজ্ঞানিক নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসকারিস মেগালোসেফালাস। এখন আমরা যখন জুওলজি পড়ব তখন হচ্ছে মেগালোসেফালাসের পরিবর্তে অন্য একটা নাম আসবে, কিন্তু আমাদের দুইটাই মনে রাখতে হবে। এখন জুওলজিতে এটার নাম হয়ে যায় অ্যাসকারিস লুমব্রিকয়েডস। আসলে সবই গোলকৃমি, কিন্তু কিছু প্রজাতি ভেদে একটু আলাদা আলাদা নাম রয়েছে। তো অ্যাসকারিস মেগালোসেফালাস এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমার টাইমে ডিইউতে এটা হচ্ছে রিটেনে এসেছিল, আর এটা এমনিতেও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটা সর্বনিম্ন সংখ্যক পাওয়া যায়, আর সর্বাধিক কিসে পাওয়া যায়? রেডিও ল্যারিয়া জাতীয় প্রোটোজোয়াতে। মানুষেরটা আমরা জানি। এখন এখানে আমাদের ছক দেওয়া আছে, ছকে কয়েকটা দেওয়া আছে, তো এখানে আমি 7টা করে দাগিয়ে দিব, সেই 7টা পড়লেই হবে। তো ফার্স্টে হচ্ছে ধান। যেগুলো আমি দাগিয়ে দিব সেগুলো কিন্তু বৈজ্ঞানিক নাম সহ পড়তে হবে, ঠিক আছে? তাহলে বৈজ্ঞানিক নামটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্টে ধানের যেটা, সেটা হচ্ছে অরাইজা স্যাটিভা। আর ধানের কিন্তু আর কোনো প্রজাতি নাই, একটাই প্রজাতি। তো ধানের যে ভ্যারিয়েন্টগুলো বের হয় সেগুলো কিন্তু আসলে প্রজাতি না, ওইগুলো বিভিন্ন জাত বলা যায়, বিভিন্ন ভ্যারিয়েন্ট। তাহলে প্রজাতি কিন্তু একটাই ধানের, কিন্তু যেগুলো আমরা দেখি যে বিভিন্ন বোরো ধান, আমন ধান, এগুলো সব কিন্তু জাত। এখন বৈজ্ঞানিক নাম সহ ক্রোমোজোম সহ মনে রাখতে হবে। তাহলে ধান হচ্ছে অরাইজা স্যাটিভা। এরপরে হচ্ছে গম। গম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম। এখন ট্রিটিকাম অ্যাস্টিভাম যেটা, এটা হচ্ছে আমাদের আগের বার 18-19 শিক্ষাবর্ষে এটা মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল।
এই জন্য কিন্তু বৈজ্ঞানিক নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা ডিউ এর জন্য কেন, ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, যদি রিটেনে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের বানানের সমস্যা হয়, হয়তো আমরা নামটা জানি কিন্তু বানানে ভুল হয়ে যেতে পারে। যেমন আমার ক্ষেত্রে অনেকগুলা বৈজ্ঞানিক নাম এসেছিল, আমি সবগুলারই বৈজ্ঞানিক নাম জানতাম কিন্তু বানান ভুলের কারণে আমার অনেক মার্ক কাটা গিয়েছিল। তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা খেয়াল করবে। আচ্ছা, এখন ভুট্টা হচ্ছে জিমেস, পেঁয়াজ অ্যালিয়াম সেপা, গোলালু সোলানাম টিবারুসাম 2 3 4 5, তারপরে তামাক নিকোসিয়ানা টাবাকাম। আচ্ছা, আর হচ্ছে পাট কর্করাস ক্যাপসুলারিস। এই 7টা পড়লে মোটামুটি আমাদের কিন্তু কভার হয়ে যায়। এরপরে প্রাণীর নামের মধ্যে কি কি ইম্পর্ট্যান্ট, ফার্স্টে হচ্ছে মানুষ, হোমোস্যাপিয়েন্স, গরু বস ইন্ডিকা, ছাগল, আচ্ছা ছাগলটা দরকার নাই, মানুষ দরকার, কবুতর দরকার কলাম্বা লিভিয়া। এরপরে হচ্ছে গিনিপিগ দরকার ক্যাভিয়া পোর্সেলাস, গৃহ মাছি দরকার মাস্কা ডোমেস্টিকা, ফলের মাছি দরকার ড্রসোফিলা মেলানো গ্যাস্টার, এছাড়া গোলকৃমি দরকার অ্যাসকারিস মেগালোসেফালাস। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7, 7টা কিন্তু হয়ে গিয়েছে। তাহলে এপাশে 7টা, উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে 7টা, এই 7টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, হাইড্রাটা আমরা হচ্ছে মেইনলি জুলজিতে পড়ে থাকি, তো এটা এমনি পড়া হয়ে যায়, এখানে আমরা জাস্ট ক্রোমোজোম সংখ্যাটা মনে রাখবো, হাইড্রা ভালগারিসের ক্রোমোজোম সংখ্যা। আচ্ছা, এখন আমরা ডিরেক্ট চলে আসি হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠনে। তো ক্রোমোজোমের যদি আমি ছবিটা বের করি, আচ্ছা এখানে সুন্দর মতো একটা ক্রোমোজোমের ছবি দেওয়া আছে। তো ক্রোমোজোমের মধ্যে ফার্স্টেই পুরোটুকুই তো রং ধারণ করে, কিন্তু যে অংশটা রং ধারণ করে না অরঞ্জিত অঞ্চল, এইটাকে বলা হয় হচ্ছে যে কালো মতো যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা হচ্ছে অরঞ্জিত অঞ্চল। এখন এই সেন্ট্রোমিয়ারের এখানে একটা খাঁজ বা ভাঁজের মতো তৈরি হয়েছে, এই ভাঁজটাকে বলা হয় মুখ্য কুঞ্চল। মুখ্য কুঞ্চল, তাহলে আমাদের এই সেন্ট্রোমিয়ারে যে ভাঁজটা তৈরি হয় সে ভাঁজটা হচ্ছে মুখ্য কুঞ্চল। আচ্ছা, এখানে সেন্ট্রোমিয়ারের একটা অংশের নাম, একটা ফোঁটা বা একটা অংশের নাম হচ্ছে কাইনেটেকোর। এটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে আরো বিস্তারিত পড়তে পারবো। কাইনেটেকোর যেটা, এটা হচ্ছে যখন স্পিন্ডল তন্তু তৈরি হয় তখন ক্রোমোজোমটা স্পিন্ডল তন্তুর যে অংশের সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে কাইনেটেকোর। এখন আমাদের কি কি লাগবে, এই যে ক্রোমোজোমের এটা তো হচ্ছে বাহু, বাহুর মধ্যে 2টা ভাগে ভাগ থাকে, এই 2টা ভাগটাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিড। আর এই যে পেঁচানো সুতার মতো থাকে ছোট 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 ছোট, এগুলাই কিন্তু ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। এখন এখানে আমরা একটা মুখ্য কুঞ্চন দেখলাম, মুখ্য কুঞ্চন মানে হচ্ছে এখানে একটা বড় করে ভাঁজ সৃষ্টি হয়েছে। এছাড়া এখানে আরো একটা ভাঁজ সৃষ্টি হয় যেটা এখানে থাকে। এখানে আমি আরো একটা গোলাকৃতি একটা অংশ দেখালাম, এই গোলাকৃতিটা হচ্ছে তোমার নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস যেটা, এই নিউক্লিওলাসের এখানে তোমার গৌণ কুঞ্চন তৈরি হয়। নিউক্লিওলাসের এখানে কি তৈরি হচ্ছে, গৌণ কুঞ্চন। তাহলে ধারণা করা হয়, আমরা আগের দিন পড়েছিলাম যে স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম থেকে নিউক্লিওলাস তৈরি হয়, এই জন্য নিউক্লিওলাসটা কিন্তু এই অঞ্চলে যুক্ত অবস্থায় থাকে। আর এখানে যে ভাঁজটা তৈরি হয় সেটা হচ্ছে গৌণ কুঞ্চন। তাহলে সেন্ট্রোমিয়ার হচ্ছে যেখানে ভাঁজ তৈরি করে সেটা হচ্ছে মুখ্য কুঞ্চন, আর নিউক্লিওলাস যে ভাঁজটা তৈরি করে সেটা হচ্ছে গৌণ কুঞ্চন। তাহলে আশা করি আমরা মোটামুটি গঠনটা দেখে ফেলেছি। এখন আমরা একটু লেখাতে চলে যাই, কি কি লেখা আছে আমরা একটু দেখি, ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে ভৌত গঠন। ভৌত গঠনের মধ্যে ফার্স্টে আছে হচ্ছে ক্রোমাটিন, যেটা হচ্ছে ক্রোমোজোমের মূল উপাদান, এটা লাগবে। এটাই কিন্তু এই যে ডিএনএ আর হিস্টোন প্রোটিনটা ধারণ করে, যেটা মেইনলি তোমার কালার ধারণ করছে। এখন এই হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় ডিএনএটাকে কি বলা হয়, নিউক্লিওজোম বলা হয়, নিউক্লিওজোম।
আর এখানে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। এই দুইটা জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার কতে আসে, খতে আসে, এমসিকিউতেও চলে আসে, তিনটা জিনিসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে হচ্ছে আমরা যদি যাই হেটারোক্রোমাটিন, তাহলে হেটারোক্রোমাটিন কোনটা? একটা হচ্ছে প্রোফেজ পর্যায়ে যখন ক্রোমাটিনের যে অংশটা অধিক কুণ্ডলিত অবস্থায় থাকে, তো যেটি অধিক কুণ্ডলিত অবস্থায় থাকবে সেটি অবশ্যই মানে নিষ্ক্রিয় থাকবে। নিষ্ক্রিয় থাকলে কি হবে? এটা ডিএনএ ওভাবে ধারণ করবে না, নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করবে। নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করলে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করবে না, আরএনএ তৈরি করবে না। এটাকেই বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। আর ইউ মানে হচ্ছে প্রকৃত, তো এটা হচ্ছে কম কুণ্ডলিত থাকে। তাহলে কম কুণ্ডলিত থাকলে বেশি অ্যাক্টিভ ডিএনএ থাকবে, বেশি অ্যাক্টিভ ডিএনএ থাকলে কি করবে? এমআরএনএ গঠনে অংশগ্রহণ করবে, প্রোটিন গঠনে অংশগ্রহণ করবে। এটাকে বলা হয় ইউক্রোমাটিন। তাহলে হেটারোক্রোমাটিন হচ্ছে নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, এই জন্য এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না। আর ইউক্রোমাটিন যেটা কম কুণ্ডলিত, আর এটা জাস্ট এমআরএনএ সংশ্লেষণে বা প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে। শেষ। এবার এখানে হচ্ছে তোমার কি আছে? ক্রোমাটিড। ক্রোমাটিড মানে হচ্ছে তোমার যেটা প্রোফেজ অবস্থায় যে দুই ভাগে ভাগ হয়েছে, যেটা আমরা দেখলাম একটু আগে, এটা হচ্ছে ক্রোমাটিড। আর মেটাফেজ অবস্থায় এটা মোটা হয়ে যায়, মনে রাখবা, মেটাফেজ অবস্থায় মোটা হয়ে যায়। এখানে কিছু লাগবে না। তো একই ক্রোমোজোমে যে একজোড়া ক্রোমাটিড, ওইগুলোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। সিস্টার কারণ একই ক্রোমোজোম থেকে তৈরি হয়েছে, এই জন্য। এরপরে আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার যেটা আমি বলেছিলাম যে যেটা কালার ধারণ করে না, অরঞ্জিত অঞ্চল, এটাকেই সেন্ট্রোমিয়ার বলা হয়। এখন সেন্ট্রোমিয়ারের মধ্যে এখানে আর কিছু লাগবে না, জাস্ট এটা মনে রাখবা যে অরঞ্জিত অঞ্চল। এখন সেন্ট্রোমিয়ার একটিও থাকতে পারে, দুইটি থাকতে পারে, অনেকগুলোও থাকতে পারে, ইউজুয়ালি একটাই অবস্থান করে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি বাহুতে। তো ক্রোমোজোমের দুই পাশে যে ক্রোমোজোমাল অংশ পুরোটুকুই বাহুর অন্তর্ভুক্ত। কাইনেটোকর যেটা, এটা আমি বলেছিলাম যে এটা প্রোফেজ দশায় মাইক্রোটিউবুলসের সাথে যুক্ত অবস্থায় থাকে। আচ্ছা, ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার জিনিসটা এখন বুঝবে না, এটা আমি পাশে একটু ছোট করে আঁকাই দেই। এটা হচ্ছে যখন মিওসিস কোষ বিভাজন হয়, তখন এখানে যে ক্রোমোজোমে, এই যেটা যদি ক্রোমোজোমের বাহু থাকে, এখানে ছোট ছোট এরকম ছোট ছোট টিউমারের মতো বা লাইক তিলের মতো ছোট ছোট অংশ থাকে, এইগুলাকেই বলা হয় হচ্ছে ক্রোমোমিয়ার। এটা ইউজুয়ালি দেখা যায় না, এটা প্রোফেজ মানে মিওসিসে প্রোফেজ অবস্থাতে দেখা যাবে। গৌণকুঞ্জন বলছি যেখানে নিউক্লিওলাসটা যুক্ত থাকে। স্যাটেলাইট কি? যেখান থেকে নিউক্লিওলাস তৈরি হয়। এখানে আচ্ছা, এরপরে আমরা চলে আসি টেলোমিয়ার। কিছু জিনিস আছে ক্রোমোজোমের যেটা এখনো প্রমাণিত হয় নাই ঠিকঠাকভাবে। তো টেলোমিয়ারটা হচ্ছে, এটা আসলে বলেছে উদ্ভিদের মানে মানুষের জরারোধে কাজ করে। জরারোধ মানে অ্যান্টি এজিং হিসেবে। তো ধারণা করা হয় ক্রোমোজোমের টেলোমিয়ারের দৈর্ঘ্য যত বেশি হয়, টেলোমিয়ারের দৈর্ঘ্য যত বেশি হবে, তত বেশি একটা কোষের আয়ু থাকবে, মানে আয়ুটা তত বৃদ্ধি পাবে। তাহলে টেলোমিয়ারটা ইউজুয়ালি এজিং এর সাথে যুক্ত। ঠিক আছে, এখন বয়স বাড়ার সাথে সাথে কিন্তু তাহলে টেলোমিয়ারের দৈর্ঘ্যটা কমতে থাকে। এরপরে হচ্ছে ম্যাট্রিক্স। ধারণা করা হয় যে ক্রোমাটিনের আশেপাশে তোমার একটা আলাদা করে মানে সাইটোপ্লাজমীয় যেই পদার্থ বা যেই পদার্থটা, ওইটা আশেপাশে মাতৃকাটা অবস্থান করে, যেটার অস্তিত্ব এখনো প্রমাণিত হয় নাই। এরপরে হচ্ছে পেলিকাল। পেলিকাল একটা পাতলা আবরণী কল্পনা করা হয়, বাট এটার অস্তিত্ব প্রমাণিত হয় নাই, তো এই জন্য আমাদের অতটা ইম্পর্টেন্ট না। এরপরে সেন্ট্রোমিয়ার আর ক্রোমোমিয়ারের মধ্যে পার্থক্য, এটা জাস্ট রিডিং পড়লে হবে, এটা অতটা ইম্পর্টেন্ট না। আমরা ইতিমধ্যে পড়েছি কোনটি সেন্ট্রোমিয়ার আর কোনটি ক্রোমোমিয়ার। এরপরে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম কিন্তু আলাদা একটা কোষীয় অঙ্গাণু, সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের অংশ। এই দুইটাই আমরা পড়েছি, এই জন্য এটা আমরা পারবো। আচ্ছা, এখন ক্রোমোজোমের প্রকারভেদ চেয়েছে। তো ক্রোমোজোমের প্রকারভেদের মধ্যে ফার্স্টে তোমার যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী। তো বলেছি নর্মালি একটাই দেখা যায়,
তো নামের উপর ভিত্তি করে কিন্তু এখানে ভাগগুলো করা হয়েছে। ফার্স্টে হচ্ছে মোনো, মোনো মানে কি এক, তাহলে সেন্ট্রোসোম হচ্ছে একটা থাকবে যেটা অধিকাংশ প্রজাতিতেই পাওয়া যায়। এরপরে হচ্ছে ডাই, ডাই মানে কি দুইটা, তাই না? তাহলে এটা কয়েকটা প্রজাতিতে পাওয়া যেতে পারে, কোথায় গমের কয়েকটা প্রজাতিতে উপস্থিত থাকতে পারে। এরপর হচ্ছে পলি, পলি মানে কি অনেকগুলা, এটা হচ্ছে কলা গাছে ইউজুয়ালি দেখা যায়। এরপর হচ্ছে ডিফিউজ, ডিফিউজড মানে কি ব্যাপিত হওয়া, মানে মিক্সড হয়ে গিয়েছে, যেটা সুস্পষ্টভাবে দেখা যায় না। অ্যাসেন্ট্রিক, এই এ কথাটা অনেক জায়গায় তোমরা পাবা। এ কথাটার অর্থ হচ্ছে অ্যাবসেন্ট, মনে রাখবে এ হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে কি অ্যাবসেন্ট থাকে এখানে? অ্যাবসেন্ট, সুন্দর করে দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এ কথাটা হচ্ছে অ্যাবসেন্ট, যেহেতু এখানে পাশে লিখে রেখে দিই অ্যাবসেন্ট। তো কি অ্যাবসেন্ট থাকে? তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার অ্যাবসেন্ট থাকে। এখানে আর কিছু ইম্পর্টেন্ট নাই। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যখন থেকে আমরা কোষ বিভাজন পড়ি। তো ফার্স্টেই হচ্ছে মেটাসেন্ট্রিক, মনে রাখবে মেটাসেন্ট্রিক, মেটা মানে মধ্যে, মেটা হচ্ছে মধ্যে। তাহলে এই যে এই ছবিটা যদি খেয়াল করো, এখানে মাঝখানে হচ্ছে সেন্ট্রোমিয়ারটা আছে, দুই পাশে হচ্ছে বাহু আছে, এটা হচ্ছে তোমার মেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক মানে কি, মানে মেটাসেন্ট্রিকের কাছাকাছি, মানে অসম্পূর্ণভাবে কিন্তু কাছাকাছি, মানে প্রায় মাঝামাঝি অবস্থানে আছে, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে আরো দূরে সরে গিয়েছে, একদিকে পোর্শন বেশি একদিকে একটু ছোট, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিক মানে হচ্ছে লেজের মতো, দেখো লেজের মতো অবস্থান করছে। তাহলে এখানে হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক, এই চারটা অবস্থান করবে। তো এইটা দেখতে কিসের মতো লাগে? ভি এর মতো লাগে। এটা দেখতে কিসের মতো লাগে? এল এর মতো। অ্যাক্রোসেন্ট্রিকটা দেখতে কিসের মতো লাগে? জে এর মতো। আর এটা দেখতে হচ্ছে আই এর মতো লাগে, ঠিক আছে, ভি এল জে আই। এখন মেটাসেন্ট্রিক যেটা, এটা হচ্ছে আদি বৈশিষ্ট্য, এটা সোলানাম নিগ্রাম মানে আলুর একটা প্রজাতিতে পাওয়া যায়। এরপরে সাবমেটাসেন্ট্রিক যেটা, এটাও হচ্ছে এল অক্ষরের মতো দেখায়। অ্যাক্রোসেন্ট্রিক দেখো কোথায় পাওয়া যায়? ক্ষেত কচুতে পাওয়া যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ক্ষেত কচুর 11টা মধ্যকেন্দ্রিক, এই কয়টা হচ্ছে উপকেন্দ্রিক। আর টেলোসেন্ট্রিক ইউজুয়ালি থাকে না, উদ্ভিদে দেখা যায় না, কোথাও দেখা যায় না, তাও টেলোসেন্ট্রিকটা কিছু কিছু জায়গায় দেখা যায়, এই জন্য এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে আমরা যদি দেহ গঠন আর আচ্ছা, আমরা যদি দেহ গঠনের ক্ষেত্রে দেখি, দেহ গঠন বা লিঙ্গ ধারণের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম মানে কি, যেটি দেহ গঠনে সাহায্য করবে, যেটা আমাদের 23 জোড়া ক্রোমোজোম দেখা যায়, এর মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে দেহ গঠনে হেল্প করবে, আর বাকি এক জোড়া হচ্ছে সেক্স গঠনে। সেক্স মানে কি, আমি নারী নাকি পুরুষ, এইটা হচ্ছে ডিপেন্ড করবে আমার সেক্স ক্রোমোজোমের উপরে। এখন তাহলে অটোজোম 22 জোড়া থাকবে, এক জোড়া, মেয়েদের ক্ষেত্রে 2টা এক্স থাকবে, আর ছেলেদের ক্ষেত্রে একটা এক্স আর আরেকটা ওয়াই থাকবে। এখন এই এক্স আর ওয়াই এর মাধ্যমে বিভিন্ন ডিজিজ বা রোগ ছড়াতে পারে, এই জন্য এই যে হিমোফিলিয়া, বর্ণান্ধতা সব কিছু হচ্ছে ওকে, হিমোফিলিয়া, বর্ণান্ধতা সব কিছু এই এক্স ক্রোমোজোমের মাধ্যমে ছড়াতে পারে, এই জন্য এটাকে বলা হয় সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স, ঠিক আছে। এখন এতটুকুই হচ্ছে ক্রোমোজোম। এখন ক্রোমোজোমের মধ্যে কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কোয়েশ্চেন বা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
আচ্ছা, এখন তাহলে এখানে আশা করি যেহেতু কেউ কোয়েশ্চেন করে না, এখানে কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, এখন একটু আজান দিচ্ছে, আমরা একটু আজানের জন্য একটু ওয়েট করি। আজানটা শেষ হলে আমরা আবার শুরু করব। কোয়েশ্চেন ধরুন তাহলে হচ্ছে হোয়াট ইজ আর আরেকটা জিনিস জানছি যে টাইমের মেসেঞ্জার গ্রুপে জানাচ্ছে টাইমের ব্যাপারে কিছু জানাচ্ছে টাইম তো একটু পোল খুললে হয়তো হয়তো একজন বলছে এখন সবাই কি চায় এটা কি প্রবলেম হতে পারে নামাজের সময় কিছু নামাজের সময় তো একটু ছোট ব্রেক দেওয়া যায় সেটা আমাদের বিষয়। হ্যাঁ ঠিক আছে, পরে ডিসকাস করছি। ঠিক আছে। ও আচ্ছা, কোয়েশ্চেন আচ্ছা ঠিক আছে। কি কোয়েশ্চেন হচ্ছে? কেউ করে না এখনো। ঠিক আছে, করে না এখনো। তুমি না একটা কোয়েশ্চেন বলবো, তুমি কোয়েশ্চেন আস্ক করতে পারবে। আচ্ছা, আজান শেষ হয়ে গিয়েছে, আমরা শুরু করি। আচ্ছা, এখন এর মধ্যে আমরা যতটুকু পড়লাম ক্রোমোজোমের মধ্যে, তোমাদেরকে একটু কোয়েশ্চেন করি, দেখি তোমাদের ধারণা কতটুকু পাকাপোক্ত হয়েছে। দেখা যাক। ফার্স্টে আমরা তো ক্রোমোজোম সম্পর্কে পড়লাম। তো এই যে ক্রোমোজোমগুলো ছিল, ক্রোমোজোমের মধ্যে কোথা থেকে আমরা দেখেছিলাম যে নিউক্লিওলাসটা তৈরি হয়, ক্রোমোজোমের কোন অংশ থেকে? তোমাদের কারোর মধ্যে যদি জানা থাকে, কারোর কাছে যদি উত্তর জানা থাকে, কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা কমেন্ট করলে কিন্তু বুঝতে পারবো যে আসলে তোমরা বিষয়টা বুঝেছো কিনা। ভুল উত্তর হলেও কিন্তু সমস্যা নাই, কারণ আমি খেয়াল করে দেখেছি আমার যে জিনিসটা ভুল হয় সেই জিনিসটা কিন্তু আবার বেশি করে মনে থাকে মাথার মধ্যে। তো যদি ভুল উত্তরও দাও তাও কিন্তু কোনো সমস্যা নাই, কারণ ওই জিনিসটা আবার মাথার মধ্যে গেঁথে থাকবে যে হ্যাঁ আমি এই জিনিসটা ভুল বলেছিলাম, তাহলে এটাই সঠিক উত্তর হবে। সমস্যা নেই, তোমরা উত্তর দিতে থাকো, আমরা নেক্সট পোর্শনে চলে যাই। আচ্ছা, তো ফার্স্টে আমরা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন বা উপাদান আছে। তো উপাদানের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা জানি কোন দুইটা আছে, ডিএনএ আছে আর আরএনএ আছে। এখন ক্রোমোজোমের মধ্যে সব থেকে বেশি কিন্তু ডিএনএ থাকে, তাই না? তো আমরা যদি দেখি এখানে ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছে ক্রোমাটিড। হ্যাঁ ঠিক আছে, ক্রোমাটিড, মানে বিষয়টির অ্যান্সারের উত্তরটা এমন হয়ে গিয়েছে যে মানে আমি হচ্ছে কোথায় থাকি, ধরো আমার বাসস্থান কোথায় যদি জিজ্ঞাসা করে, তখন তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি যদি বলো আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের মধ্যে বলতেছো বাংলাদেশে থাকি, তো উত্তরটা এমন হয়ে গেছে। আর একটু স্পেসিফিক হলে ভালো হয়। ঠিক আছে, ক্রোমাটিড ঠিক আছে, বাট কোন অংশে, ক্রোমাটিডের কোন অংশ থেকে তৈরি হয়?
আচ্ছা আমি অ্যান্সারটা একটু পরে দিই, তোমরা অ্যান্সার করতে থাকো, দেখি কে কি লিখে। ক্রোমাটিড ঠিক আছে, বাট একটা স্পেসিফিক অংশের নাম বলেছিলাম, সেখান থেকে নিউক্লিওলাসটা তৈরি হয়। আচ্ছা এখন ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা আমরা একটু পরে এর গঠন সম্পর্কে আলোচনা করব। তো এই ডিএনএটাই কিন্তু প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান। তো এটার পরিমাণ কত পার্সেন্ট আছে? 45%। তাহলে 100%-এর মধ্যে 45%ই হচ্ছে তোমার ডিএনএ, ঠিক আছে? তাহলে বাকি 55 কিন্তু প্রোটিনের মধ্যে পড়ে যায়। তাহলে এর মধ্যে কি কি থাকবে? পেন্টোজ শর্করা থাকবে, এটা আমরা তৃতীয় অধ্যায় পড়েছি। পেন্টোজ শর্করা বলতে কি বুঝি? অজৈব ফসফেট থাকে আর কিছু ক্ষার থাকে, এই ক্ষারকগুলো সম্পর্কে আমরা পড়ব। এখন এখানে ডিএনএ আর হিস্টোন প্রোটিনের অনুপাতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে 1:1। আর জীবের 90% ডিএনএ হচ্ছে ক্রোমোজোমে অবস্থান করে, এতটুকু আমাদের এমসিকিউ এর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ডিএনএ কিন্তু ক্রোমোজোমের স্থায়ী উপাদান, মানে যা হয়ে যাক না কেন ক্রোমোজোমের মধ্যেই ডিএনএটা অবস্থান করবে। আচ্ছা এরপরে আমরা যদি আরএনএ দেখি, আরএনএ হচ্ছে তোমার, এটা কিন্তু স্থায়ী উপাদান নয়, মেইনলি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এরপরে আরএনএটা নিউক্লিয়াসের বাইরে বের হয়ে সাইটোপ্লাজমে চলে যায়, এই জন্য এটা কিছু সময়ের জন্য অবস্থান করে। তাহলে ক্রোমোজোমে আরএনএ কিন্তু অস্থায়ী একটি উপাদান, এই সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এরপরে প্রোটিনে কি আছে? হিস্টোন প্রোটিন আছে, যেটার পরিমাণ হচ্ছে 55%। এখন দুই ধরনের প্রোটিন পাওয়া যায়, একটা হচ্ছে নিম্ন আণবিক, একটা উচ্চ আণবিক। এক কথায় একটা একটু ভারী, একটা একটু হালকা। তো নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন যেটা, এটা হচ্ছে প্রোটামিন বা হিস্টোন, এটা হচ্ছে তোমার ক্ষারীয় প্রোটিন, ঠিক আছে? ক্ষারীয় প্রোটিন যেটা পাওয়া যায় কোথায়? শুক্রাণুতে। ওকে, তো প্রোটামিন যেটা, এটা হচ্ছে শুক্রাণুতে পাওয়া যায়, আর হিস্টোন যেটা, এই হিস্টোনটাই হচ্ছে তোমার ক্রোমোজোমে পাওয়া যায়, ঠিক আছে? ক্রোমোজোমে পাওয়া যায়। তাইলে ক্রোমোজোমে পাওয়া যায় হচ্ছে হিস্টোন প্রোটিন, আর প্রোটামিনটা পাওয়া যায় শুক্রাণুর ক্রোমোজোমে। এখানে আর কিছু নেই। এরপরে যেটা আছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, এটা ইউজুয়ালি এনজাইমগুলো যেগুলো ডিএনএ আর আরএনএ তৈরিতে হেল্প করে। তো ডিএনএ পলিমারেজ যেটা, এটা হচ্ছে ডিএনএ তৈরিতে হেল্প করবে, আর আরএনএ পলিমারেজ যেটা, সেটা হচ্ছে আরএনএ তৈরিতে হেল্প করবে। আচ্ছা এর মধ্যে বুঝতে সমস্যা হওয়ার কথা না। এরপরে এখানে একটা ছক সুন্দর করে দেওয়া আছে, এই ছকটা পড়লেই কিন্তু আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখি তো আর কেউ অ্যান্সার দিয়েছে কিনা। আচ্ছা এখানে বলছে ক্রোমাটিডের কুঞ্জ, হ্যাঁ কুঞ্জ, হ্যাঁ ঠিক আছে, তুমি কাছাকাছি গিয়েছো। এটা হচ্ছে কুঞ্জ বলতে বোঝাচ্ছে গৌণ কুঞ্জ, দুইটা কুঞ্জ ছিল, কুঞ্জ মানে হচ্ছে ভাঁজ, দুইটা ভাঁজ ছিল, একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের কাছে ছিল, ওটা অনেক বড় ভাঁজ ছিল, এই জন্য ওটার নাম ছিল মুখ্য কুঞ্চন। আর একটা হচ্ছে নিউক্লিয়াস ছিল, ওখানে হচ্ছে গৌণ কুঞ্চন। তো গৌণ কুঞ্চনের ওখানে নিউক্লিয়াস অবস্থান করে, আর তৈরি হয় ওর নিচেই যে ক্রোমোজোমটা থাকে, স্যাটেলাইট ক্রোমোজোম, স্যাটেলাইট ক্রোমোজোম থেকে নিউক্লিওলাস তৈরি হয়। তাহলে যদি বলা হয় ক্রোমোজোমের কোন অংশ থেকে নিউক্লিওলাস তৈরি হয়, তাহলে সেটা হবে স্যাটেলাইট ক্রোমোজোম। ওকে যাক, এটা পারছো আলহামদুলিল্লাহ। আচ্ছা এরপরে আমরা যাই, ক্রোমোজোমের কাজ আমরা এটা ছোটবেলা থেকেই পড়ে আসছি, এটা আমাদের জন্য খুবই ইজি, তাও গুলিয়ে যায়। এই যে বংশগতির ধারক ও বাহক কাকে বলা হয়? ক্রোমোজোমকে। এটা যদি ডিএনএ বলে বা জিন বলে অন্য কিছু উত্তর হবে না, এটাই কিন্তু অ্যান্সার হবে। আর এখানে কিছু নাই তেমন একটা, আমরা পরে প্রসিডিউর করি। আচ্ছা এরপরে বংশগতীয় বস্তু, বংশগতীয় বস্তু জিনিসটা হচ্ছে যার মাধ্যমে বংশ পরম্পরায় বস্তুগুলো স্থানান্তরিত হচ্ছে, বৈশিষ্ট্যগুলো। যেমন আমার মায়ের চুল যদি কার্লি হয়,
আমার চুলটাও যদি কার্লি হয়, তাহলে মায়ের এই যে চুল কার্লি হওয়ার যে বৈশিষ্ট্যটা, এটা আমার মধ্যে স্থানান্তরিত হয়েছে। তো এটা কার মাধ্যমে স্থানান্তরিত হয়েছে? ডিএনএ এর মাধ্যমে। এই জন্য বলছে বংশগতীয় বস্তু হচ্ছে ডিএনএ বা ক্রোমোজোম, যেটার মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে তোমার বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়, যেটাকে বলা হয় হচ্ছে জেনেটিক ট্রান্সমিশন। এটা হচ্ছে ক নাম্বারে প্রচুর আসে, জেনেটিক ট্রান্সমিশন কাকে বলে। আর যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে জেনেটিক্স। এই দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে তাহলে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তো আমরা এখন নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো পড়ব। তো নিউক্লিক অ্যাসিড যেটা, এটা একজন বিজ্ঞানী আবিষ্কার করছেন। তো আচ্ছা, আগে দেখি কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা। এখানে কোনো কোয়েশ্চেন নাই। এখানে একটা কোয়েশ্চেন বলেছি, সেটা হচ্ছে বংশগতির ধারক ও বাহক কি। এটার অ্যান্সার কি হবে এটা কমেন্টের মাধ্যমে জানাও। আমরা নিউক্লিক অ্যাসিডে চলে আসি। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার পাওয়া যায়, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তো ডিএনএ আর আরএনএ দুইটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো ডিএনএ আরএনএ কি কি নিয়ে গঠিত সে সম্পর্কে আলোচনা করতে হবে। তো ফার্স্টেই যেটা আছে, নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ যেটা, সেটা হচ্ছে 15%, আর ফসফরাসের পরিমাণ হচ্ছে 10%। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে আর কিছু লাগবে না। আচ্ছা, এখন এই নিউক্লিক অ্যাসিড যেটা, এই ছবিগুলো আমরা এখন পড়বো, আমাদের হোয়াইট বোর্ড লাগবে। আমরা চলে আসি। আচ্ছা, তো এই যে নিউক্লিক অ্যাসিড, ফার্স্টে আমরা ডিএনএ এর উপাদানগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? তো ডিএনএ এর ফুল ফর্ম কি আমরা একটু আগে পড়েছি, এটা কমেন্টের মাধ্যমে জানাও। ডিএনএ ফুল ফর্ম একটু আগেই পড়েছি। তো এই ডিএনএ ফুল ফর্মের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সাজাবো গঠনগুলো। তো এখানে ডিএনএ এর 3টা অংশ আছে, তাই না? ফার্স্টে থাকবে হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, যেটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার বা পেন্টোজ সুগারও বলা হয়। পেন্টা মানে হচ্ছে 5, তো পেন্টোজ সুগার তো অনেকগুলো আছে। তো আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা একটু আরেকটু নিচু করে লিখি, হয়তো দেখতে সমস্যা হতে পারে। আবার লিখি ডিঅক্সিরাইবোজ সুগার, ঠিক আছে? এরপরে ইরেজার দিয়ে প্রথমটা মুছে নেই। আচ্ছা, এরপরে তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা হয়ে গিয়েছে। এরপরে কি আছে? নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস, তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে, তারপরে থাকবে নাইট্রোজেনাস বেস। এছাড়া কি থাকবে? তোমার ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট থাকবে। তাহলে ফসফেট, ইনঅর্গানিক, বা হচ্ছে এখানে আমি ব্র্যাকেটে লিখে দিই অজৈব ফসফেট। হাতের লেখা খুবই বাজে আমার, তো সেটাকে স্কিপ করো, বুঝতে না পারলে বলবে অবশ্যই। আচ্ছা, তাহলে কি কি আছে? আচ্ছা, এটারও বাংলা লিখে দিই, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আচ্ছা, তাহলে কি আছে? ডিঅক্সিরাইবোজ সুগার,
দেন নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আর হচ্ছে ফসফেট ইনঅর্গানিক বা অজৈব ফসফেট। তো এই তিনটা নিয়ে কিন্তু তোমার মেইনলি একটা নিউক্লিওটাইড গঠিত হয়। এগুলো কিসের অংশ? নিউক্লিওটাইডের অংশ। তাহলে এই তিনটাকে আমি পাশে লিখে দিই। এটা হচ্ছে নিউক্লিওটাইডের অংশ। এই অনেকগুলো নিউক্লিওটাইড মিলে পরবর্তীতে ডিএনএ গঠিত হয়। তাহলে এই তিনটা জিনিসের গঠন আমাদের আলাদা আলাদাভাবে পড়তে হবে। তো এটা যদি দেখা হয়ে যায়, আমি পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। দেখি ডিএনএ। আচ্ছা, ডিএনএ ফুল ফর্ম কি? সাজ্জিদা নূর বলেছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ভেরি গুড, এটা হয়েছে। আচ্ছা, বক্সগতির ধারক ও বাহক। আচ্ছা, সাজ্জিদা নূর বলেছে জিড, কিন্তু না, আমি একটু আগেই বলেছি যে বক্সগতির ধারক ও বাহক হচ্ছে কিন্তু ক্রোমোজোম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এইগুলো সম্পর্কে আলোচনা করব। তো একটা একটা করে করি। ফার্স্টে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এখন ডিঅক্সিরাইবোজ সুগার যেটা, আচ্ছা, ডিঅক্সিরাইবোজ সুগারের আগে আমরা আরএনএ সম্পর্কে একটু পড়ি। আরএনএটার ফুল ফর্মটাও লিখে দিই। আরএনএর ফুল ফর্মটাও সবাই কমেন্টের মাধ্যমে জানাও। আরএনএ কি কি নিয়ে গঠিত? সেম জিনিসই একটু ডিফারেন্ট আছে। যেমন ওখানে ডিএনএতে ছিল ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএতে ছিল হচ্ছে জাস্ট রাইবোজ সুগার। ওকে, ওখানে ডিঅক্সি ছিল আর এখানে হচ্ছে রাইবোজ সুগার ছিল। আচ্ছা, এখানে ডিএনএ আরএনএর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হলেও পুরোটুকুই সেম, যে নাইট্রোজেনাস বেস থাকে দুইটারই, নাইট্রোজেনাস বেস। এর মধ্যে আবার অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা এক কথায় লিখে রাখি নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আর এখানেও সেম জিনিস থাকবে, ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট থাকবে। তাহলে মেইনলি কিন্তু শর্করাতেই পার্থক্য। এখানে রাইবোজ সুগার থাকে আর ওখানে থাকে ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয়। আচ্ছা, এবার আমরা চলে যাই। এটা যদি দেখা হয়ে যায়, আরএনএর ফুল ফর্মটা সবাই একটু কমেন্টে জানাও। আরএনএর ফুল ফর্ম, হ্যাঁ, রাইবোনিউক্লিক অ্যাসিড। সাজিদা নূর, তোমরা ওই সব অ্যান্সার করছো, তোমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করো। ভুল হলেও কোনো সমস্যা নেই, এটা হাইলি অ্যাপ্রিসিয়েবল যে তোমরা ভুলও অ্যান্সার দিলেও সমস্যা নেই, পার্টিসিপেশনটাই মেইন। ঠিক আছে, এখন আমরা মেইন গঠনে চলে যাই। তো পেন্টোজ সুগার, তাই না? তো আমি মাঝখানে একটা দাগ টেনে দিই। ঠিক আছে, এইদিকে হচ্ছে ডিএনএর পেন্টোজ সুগার সম্পর্কে আলোচনা করব, আর এদিকে হচ্ছে আরএনএর পেন্টোজ সুগার নিয়ে আলোচনা করব। অবশ্য তোমাদের রাগীব ভাইয়া হচ্ছে এই সম্পর্কে আলোচনা করার কথা, তাও আমি একবার বুঝিয়ে দিই, তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে। তাহলে ডিএনএর যেটা ছিল, তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার ছিল, তাই না? ডিঅক্সিরাইবোজ সুগার। আর আরএনএর ক্ষেত্রে ছিল হচ্ছে অনলি রাইবোজ সুগার। দুইটাই কিন্তু 5 কার্বন বিশিষ্ট, আর এটা একটা রিং স্ট্রাকচার, রিং থাকবে। তো রিং স্ট্রাকচারটা হচ্ছে তোমার 4টা কার্বন রিং এর মধ্যে থাকবে আর একটা রিং এর বাইরে থাকবে। তাহলে আমি এখানে অক্সিজেন ব্রিজটা আঁকালাম। এখানে একটা কার্বন, ইউজুয়ালি এভাবে কার্বনটা দেখানো হয় না, জাস্ট কোনা কোনা দিয়ে দেখানো হয়, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। একটা কার্বন, 2টা, 3টা, 4টা। ঠিক আছে, আর আরেকটা কার্বন বাইরে থাকবে, এই যে এরকম বাইরে থাকবে। আচ্ছা, এখানেও আঁকাই রাইবোজ সুগারেও। আচ্ছা, আমরা কার্বোহাইড্রেটে কি পড়েছি, যে রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রে যে এটা হচ্ছে পলিহাইড্রোক্সি, তাই না? তাহলে পলিহাইড্রোক্সি মানে কি? অনেকগুলো হাইড্রোক্সি মূলক থাকবে। তাহলে আমি সুগারের প্রতিটাই একটা করে হাইড্রোক্সি মূলক বসাই দিই।
একটা হচ্ছে পলিহাইড্রোক্সির জন্য প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোক্সি মূলক বসাই দিলাম। ঠিক আছে, এখন এই যে হাইড্রোক্সি মূলকগুলো বসলো, এরপরে বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিব। আচ্ছা, এখানে এই কার্বনে কেন হাইড্রোক্সি মূলক বসলো না? কারণ এর হাইড্রোক্সিল মূলকটাই এই অক্সিজেন ব্রিজটা তৈরি করেছে, এজন্য এখানে আলাদা করে আর হাইড্রোক্সি মূলক বসে নেয়। তাহলে বাকি হাত, কার্বনের মোট 4টা হাত, তো আমি বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিচ্ছি। এখানে 2টা হাত বাকি আছে, তাহলে CH2OH। তাহলে এটা কিন্তু আবার রাইবোজ সুগার। এটা বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? দেখো তো, রাইবোজ সুগার ফার্স্টে আমি 5 কার্বন বিশিষ্ট 4টা কার্বন হচ্ছে রিং এর মধ্যে, আর যেহেতু এটা পলিহাইড্রোক্সি মূলক, সবগুলো কার্বনে একটা করে হাইড্রোক্সি মূলক বসছে, দেন কার্বনের যে বাকি হাতগুলো ছিল ওইগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয়ে গিয়েছে। তাহলে এটা হলো আমার পুরোপুরি রাইবোজ সুগার। আচ্ছা, এখানে একজন কোয়েশ্চেন করেছে ডিএনএ কি আপু সুগার নাকি অ্যাসিড? আচ্ছা, ডিএনএ কিন্তু একটা নিউক্লিক অ্যাসিড, তাহলে এটা কিন্তু একটা অ্যাসিড, ওকে, নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএর উপাদানটা হচ্ছে সুগার। তো সুগার হচ্ছে অ্যাসিডিক হতে পারে, এটা আলাদা হিসাব, বাট ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, আর এর উপাদান হচ্ছে একটা, অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে একটা উপাদান হচ্ছে সুগার। ওকে, আচ্ছা, এই তো কোয়েশ্চেন করলে উত্তর দিতে মজাই লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে ডিঅক্সিরাইবোজে এই জায়গায় একটু ভিন্ন। দেখো এটার নাম কি লেখা? ডিঅক্সিরাইবোজ। তো ডিঅক্সি এই জিনিসটার মানে তুমি এমনি মাথার মধ্যে রাখবা অক্সিজেন ডিলেট। ঠিক আছে, ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন ডিলেট। কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে, 2 নং কার্বনে। তাইলে ডিঅক্সি মানে অক্সিজেন ডিলেট 2 নাম্বার কার্বনে। তাহলে আমরা নর্মালি হাইড্রোক্সি মূলকগুলো যদি বসাই, এখানে কিন্তু বসাতে পারবো না, যেহেতু 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এইটা 2, এইটা 3, এটা 4, আর এটা হচ্ছে 5। তো 2 নাম্বার কার্বনে আমরা অক্সিজেন বসাতে পারবো না, এই জন্য ওখানে হাইড্রোক্সিল মূলক বসবে না, অন্যগুলোই বসিয়ে দিলাম। বাকি হাত হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিলাম। এখানে হাইড্রোক্সিল মূলক বসার কথা ছিল, কিন্তু 2 নাম্বার কার্বনে যেহেতু আমরা অক্সিজেন ডিলেট লিখে দিয়েছি, এই জন্য এখানে হচ্ছে শুধু হাইড্রোজেন বসবে। এই যে এইটার জন্যই কিন্তু আমার এটার নাম হয়ে গিয়েছে ডিঅক্সিরাইবোজ সুগার, আর এটা হচ্ছে রাইবোজ সুগার। তাহলে এই দুইটার মধ্যে বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? দেখো তো। আচ্ছা, এটা বুঝতে কারোর কোনো সমস্যা আছে? তাহলে আমি এখান থেকে একটা কোয়েশ্চেন করি। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে, এটা আমি অ্যান্সার দিয়েছি একবার, আরেকবার বলি। 4 নাম্বার কার্বন যেটা, এখানে কি বলেছে 4 নাম্বার কার্বন ওইচ কেন হয় না? 1 2 3 4, 4 নাম্বার কার্বনে কিন্তু ওইচ ছিল। এটা যখন তোমরা রাগিব ভাইয়ের যখন ক্লাস করছো, এটা হচ্ছে, আমি যদি একটু আরেকটাই যাই, রাগিব ভাইয়ের ক্লাসে এটা দেখানোর কথা। আমি যদি চেইন স্ট্রাকচারটা দেখি, রিং না চেইন, মানে হচ্ছে সরল একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, 1 2 3 4 5, তো এইগুলো সবগুলোতে একটা করে হাইড্রোক্সিল মূলক থাকবে, যেহেতু এটা পলিহাইড্রোক্সিল মূলক, তাই না? আচ্ছা, আর বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে। আচ্ছা,
তো এটা হচ্ছে নর্মাল একটা রাইবোজ সুগার বা রাইবোজ শর্করা, যেহেতু সবগুলোতেই হাইড্রোজেন আছে। এখন এখানে তোমার হাইড্রোজেন যেহেতু আছে, তো এখানে হচ্ছে তোমার কি করতে হবে, যখন এটা রিং স্ট্রাকচার ফর্ম করবে তখন এই যে প্রথম কার্বনের সাথে লাস্টের আগের কার্বন অক্সিজেন ব্রিজ তৈরি করবে। কিভাবে করবে, এখানেও OH মূলক আছে, এখানেও OH মূলক আছে, দুইটা দিয়ে পানি বের হয়ে যাবে, এক অণু পানি বের হয়ে যাবে। জৈব যৌগে কিন্তু এরকমই হয়, তোমরা যখন জৈব যৌগ পড়বা দেখবে অধিকাংশ ক্ষেত্রে পানি বের হয়ে যাচ্ছে। তো এক অণু পানি বের হয়ে গেলে কি হয়, H2O, তাহলে একটা অক্সিজেন থেকে যাচ্ছে, তো এই একটা অক্সিজেন ব্রিজ তৈরি হবে এদের মাঝে। এটাই যদি আমি এখানে লিখি শর্টকাটে, এই যে অক্সিজেন, একটু মুছে দিই, পানি পাশে লিখি। আচ্ছা, এটাই এই যে 1 2 3 4 আর এই যে 5 CH2H। তো এই যে 4 নম্বরের যেই 1 2 3 4 নম্বরের যে OH-টা, এই OH-টা ছিল বাট এটা পানি আকারে বের হয়ে গেছে, এই জন্য শুধু অক্সিজেনটা থেকে গেছে, এই অক্সিজেনটা আমরা দেখতে পাচ্ছি, এই জন্য এই 4 নম্বর কার্বনে OH-টা লেখা নেই, কারণ এটা পানি আকারে আগেই বের হয়ে গিয়েছে। এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? এই যে বাকি সব সেম থাকবে। এটা হয়ে গেল রাইবোজ সুগার। এই চেইন থেকে মূলত কিন্তু এটা রিং তৈরি হয়েছে। আচ্ছা দেখি এটা কি বুঝতে আচ্ছা, তাহলে এটা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নেই। আমরা নেক্সটে চলে যাই। আমরা সুগার সম্পর্কে পড়ে ফেলেছি, এখন একটা ছোট জিনিস সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে অজৈব শর্করা। তো অজৈব শর্করা যেটা, এটা হচ্ছে একটা ফসফেট থাকে, অজৈব ফসফেট। তাহলে আমি মাঝখানে একটা ফসফেট লিখলাম, তো এটার সংকেতটা হচ্ছে H3PO4, ঠিক আছে? H3PO4টা হচ্ছে সংকেত। আর এর মধ্যে তোমার ফসফরাসের 5টা হাত হতে পারে হাইয়েস্ট। তো ফসফরাসের 5টা হাতের মধ্যে 3টা হাতে থাকবে OH মূলক, আর একটাই থাকবে হচ্ছে ডাবল বন্ড O। এটাই কিন্তু হচ্ছে তোমার অজৈব ফসফেট, ঠিক আছে? এটা হয়তো বুঝতে কারো সমস্যা থাকার কথা না। আমি একটা কোয়েশ্চেন করি তাহলে। এখানে আগে আমরা রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগার সম্পর্কে পড়েছি। তো ডিঅক্সি রাইবোজ সুগারে কেন এটার নাম ডিঅক্সি রাইবোজ সুগার, কত নাম্বার কার্বনে অক্সিজেনটা অনুপস্থিত থাকে, এটা হচ্ছে তোমাদের জন্য কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে ডিঅক্সি রাইবোজ সুগারে কত নাম্বার কার্বনে তোমার অক্সিজেনটা অ্যাবসেন্ট থাকে, এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, তাহলে অজৈব শর্করা এটা বোঝার কথা। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্টে চলে গিয়েছি, সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এখন এখানে আমি একটা সুন্দর করে লিখি, নাইট্রো, আচ্ছা এটা কি বেশি উপরে হয়ে যাচ্ছে, নাইট্রোজেনাস বেস। আচ্ছা, এখন এই নাইট্রোজেনাস বেজের মধ্যে 2টা ভাগ আছে, একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন।
তাহলে একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিন যেটা, এটার হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। তাহলে পিউরিনের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে গুয়ানিন। আমি বাংলাও লিখে দিচ্ছি যাতে কারোর কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে অ্যাডেনিন আর এটা হচ্ছে গুয়ানিন। তাহলে পিউরিনের মধ্যে অ্যাডেনিন গুয়ানিন, তো এই অ্যাডেনিন গুয়ানিন ডিএনএ আরএনএ দুইটাতেই প্রেজেন্ট থাকে, ঠিক আছে। আর যদি যেগুলো স্পেসিফিকভাবে শুধু ডিএনএতেই থাকে বা যেটা নির্দিষ্টভাবে শুধু আরএনএতেই থাকে আমি ব্র্যাকেটে লিখে দিব। আচ্ছা, এরপরে পাইরিমিডিনের তিনটা আছে। ফার্স্টে হচ্ছে থায়ামিন, থায়ামিন এটা শুধুমাত্র তোমার ডিএনএতেই প্রেজেন্ট থাকে, এজন্য আমি ব্র্যাকেটে ডিএনএ লিখে দিলাম, ঠিক আছে। থায়ামিনটা শুধুমাত্র ডিএনএতেই প্রেজেন্ট থাকে। এরপরে কি আছে, সাইটোসিন। তাহলে এটা হচ্ছে থায়ামিন, এটা হচ্ছে সাইটোসিন। সাইটোসিন ডিএনএ দুইটাতেই থাকে, এজন্য আমি ব্র্যাকেটে আর কিছু লিখি নাই। আরেকটা হচ্ছে তোমার ইউরাসিল, এটা স্পেসিফিক্যালি আরএনএতেই থাকে, এজন্য আমি ব্র্যাকেটে আরএনএ লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নাইট্রোজেনাস বেস যেটা, এটা দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে আছে সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল। তো সাইটোসিনটা ডিএনএ আরএনএ দুইটাতেই থাকে, অ্যাডেনিন গুয়ানিনও ডিএনএ আরএনএ দুইটাতেই থাকে, কিন্তু এই যে থায়ামিনটা শুধুমাত্র ডিএনএতেই থাকবে আর আরএনএতে শুধুমাত্র ইউরাসিলটাই থাকবে, ঠিক আছে। তাহলে এইটা যদি বুঝতে কারোর সমস্যা হয় আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের বেসিক যদি ভালো না হয় আমরা কিন্তু পরবর্তীতে ডিএনএর গঠনটা ভালোভাবে বুঝতে পারবো না। এটা দেখো তো, আচ্ছা রাবেয়া খাতুন বলছে 2 নাম্বার কার্বনে অক্সিজেন অনুপস্থিত, ভেরি গুড, এটা হয়েছে। আচ্ছা এখানে কি বলেছে, এতক্ষণ বুঝছিলাম নাইট্রোজেনের বেস জিনিসটা কোথায় থাকে, মানে কোষের ভিতর নাকি। আচ্ছা, নাইট্রোজেনাস বেস আমি একটু আগে যদি দেখি, আগে আমরা এটা কিন্তু লিখে দিয়েছিলাম, তুমি এটা খেয়াল করেছো কিনা জানি না। এই যে ডিএনএর মধ্যেই কিন্তু নাইট্রোজেনাস বেসটা থাকে, তাহলে ডিএনএর উপাদানের মধ্যে নাইট্রোজেনাস বেস আছে, আবার আরএনএর উপাদানের মধ্যেও কিন্তু নাইট্রোজেনাস বেস আছে। এই জিনিসটা হয়তো মিস করছো, এই যে আমি রেড কালার দিয়ে ইয়ে করে দিচ্ছি, আয়রনের মধ্যেও নাইট্রোজেনাস বেস আছে, আবার ডিএনএর মধ্যেও নাইট্রোজেনাস বেস আছে। এটা কিন্তু ডিএনএ আর আরএনএর উপাদান, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তাহলে চলে যাই। আচ্ছা, তাহলে এটা বুঝতে তো কারো কোনো সমস্যা নাই। আমি এবার
একটু কঠিনের দিকে যাচ্ছি, আস্তে আস্তে আমরা কমপ্লেক্সের দিকে যাচ্ছি। এটা বোঝা হয়ে গেলে আমরা চলে যাব নেক্সটে, সেটা হচ্ছে কিভাবে এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন এই 5টা জিনিস আঁকানো আজকে আমরা শিখব। এখন তোমাদের মনে হতে পারে অনেককে কিন্তু এই জিনিসটা স্কিপ করে চলে যায়, অনেক কলেজেও স্কিপ করে চলে যায়, অনেক সময় সিকিউতে আসেও না, বাট আমাদেরকে যখন পড়তে হবে সব বোর্ডের কথা চিন্তা করে করতে হবে। আমি এটাও দেখেছি অনেক সময় অ্যাডেনিন এডিপির গঠন দিয়ে দেয় বা এটিপির গঠন দিয়ে দেয়। তো আমরা যদি অ্যাডেনিনের গঠন না জানি আমরা কিন্তু এটিপি আঁকাতে পারবো না। তো ঠিক সেরকমই অনেক কিছুই আছে যেটা আমাদেরকে এখন বুঝতে হবে আর কি। তো এই জন্য ফার্স্টে আমরা গঠনগুলো সম্পর্কে পড়ব। গঠনগুলো জানার আগে আমরা হচ্ছে কিছু রুলস লিখে দিব। এই রুলসগুলা হচ্ছে তোমাদেরকে ফলো করে করে আঁকাতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্টে যেটা আছে রুলসের মধ্যে 1 নম্বর রুলসটা হচ্ছে তোমার পিউরিন, যেটা পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট, 2টা রিং থাকবে। একটা হচ্ছে একটা 6 কোণা আর একটা হচ্ছে 5 কোণা। কিন্তু মনোযোগ দিয়ে করবে, এই পোর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, এরপরে 2 নম্বরের রুলস হচ্ছে পাইরিমিডিন। পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট। আর এই একটাই হচ্ছে, আচ্ছা এটা আমি আলাদা করে দিই, এই 1 রিং বিশিষ্ট এই একটাই হচ্ছে 6 কোণা। আচ্ছা, তাহলে 6 আর 5 এর হিসাব বুঝলাম। এরপরে এগুলো জাস্ট লিখে যাও, কজ এরপরে আমরা ছবি আঁকাবো এইগুলোর উপর ডিপেন্ড করে। এরপরে যেহেতু এটা একটা নাইট্রোজেনাস বেস, তার মানে নাইট্রোজেন থাকবে, তাই না? তাহলে রিং এর মধ্যে কিন্তু কার্বন বাদেও নাইট্রোজেন থাকবে। কোথায় কোথায় নাইট্রোজেন থাকবে? 5 নাম্বার, 5 নাম্বার ছাড়া সব বিজোড় নাম্বারে, সব বিজোড় নাম্বারে নাইট্রোজেন থাকবে। এগুলো কিন্তু লিখে রাখো, কজ এইটা আমরা দেখে দেখে কিন্তু ছবিটা আঁকাবো, ঠিক আছে? তাহলে 5 নাম্বার ছাড়া সব বিজোড় নাম্বারে নাইট্রোজেন থাকে। এবার 4 নাম্বার হচ্ছে 5 আর 6 অলওয়েজ ডাবল বন্ড থাকবে। এগুলো একদম কমন রুল, তোমার সবগুলোর জন্য কমন, অলওয়েজ ডাবল বন্ড থাকবে। 5 আর 6 নাম্বার কাউন্টিং আমরা যখন করব তখন বুঝতে পারবো, ডাবল বন্ড থাকবে। ঠিক আছে, তাহলে 5 আর 6 সবসময় ডাবল বন্ড থাকবে। 5 নাম্বার ছাড়া সব বিজোড় নাম্বারে নাইট্রোজেন থাকবে। এখন এগুলো সব কমন রুল। এরপরে আমরা হচ্ছে তোমার অ্যাডেনিন, 5টা যে নাইট্রোজেনের ক্ষারক আছে, ক্ষারকের জন্য আলাদা আলাদা রুলস আছে, সেগুলো আমাদেরকে বের করতে হবে। তো এই কয়টা রুলস দিয়ে কারো কি কোনো সমস্যা আছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি সামনের দিকে যাব। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই এই যে কমেন্টে আছে, সমস্যা নাই। তাহলে এই চারটা লেখা হয়ে গেলে আমি কিন্তু পরের পেজে চলে যাব। এই চারটা এখনই পারলে স্ক্রিনশট নিয়ে রাখো বা
ছবি তুলে রাখো বা লিখে রাখো, কজ আমাদের ছবি আঁকানোর ক্ষেত্রে এই লেখাগুলো কাজে লাগবে। ওকে, আমি একটু সরে যাই। আচ্ছা, আমি তাহলে পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের যেটা দরকার, ওকে একটা ওকে আমরা এবার 5টা নাইট্রোজেনাস ক্ষারক সম্পর্কে পড়ব। তো এখানে ফার্স্টে অ্যাডিনিন, ওইগুলো তো থাকবে। এর সাথে সাথে স্পেশালি অ্যাডিনিন আঁকার সময় আমরা কি খেয়াল রাখবো? অ্যাডিনিনে হচ্ছে 4 নম্বরে NH2 মূলক থাকবে। ঠিক আছে, অ্যাডিনিনে 4 নম্বরে NH2 মূলক থাকবে। গুয়ানিনে তোমার 2 নংয়ে হচ্ছে NH2, 2 নম্বরে NH2, আর হচ্ছে 4-এ ডাবল বন্ডও থাকবে, মানে C ডাবল বন্ড। ঠিক আছে, C ডাবল বন্ডও থাকবে। এক কথা ডাবল বন্ড, কজ সিটা তো আগে থেকেই কার্বন রিংয়ে উপস্থিত থাকবে। এরপরে অ্যাডিনিন, গুয়ানিন, এরপরে হচ্ছে সাইটোসিন। সাইটোসিন হচ্ছে গুয়ানিনের উল্টা। গুয়ানিনে যদি 2 নম্বরে NH2 আর 4 নম্বরে ডাবল বন্ডও থাকে, তাহলে এর উল্টাটা হচ্ছে সাইটোসিন। তাহলে এখানে লিখে দিই G এর উল্টো। আচ্ছা, এরপরে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এরপর হচ্ছে থায়ামিন। থায়ামিনের আগে আমরা ইউরাসিলটা লিখে ফেলি, ইউরাসিল। ইউরাসিল যেটা এখানে 2 আর 4-এ হচ্ছে ডাবল বন্ডও থাকবে। ঠিক আছে, 2 আর 4-এ ডাবল বন্ড ও। আর থায়ামিন হচ্ছে ইউরাসিলের মতোই, এই জন্য ইউরাসিল লিখলাম প্লাস, মানে 2 আর 4-এ ডাবল বন্ড ও তো থাকবে, প্লাস 5 নম্বরে CH3 থাকবে। আচ্ছা, এইটা বুঝতে কারোর কি কোনো সমস্যা আছে কিনা আমাকে এখনই জানাবে, কারণ ছবি আঁকতে হবে আমাদেরকে। এটা জানতে, এটা দেখো, এটা ভালোভাবে লিখে নাও, কজ আমরা পরবর্তী ইয়াতে চলে যাব। আচ্ছা, কারোর কোনো সমস্যা নেই, এটা একটা স্ক্রিনশট তুলে নাও বা লিখে রাখো। এখন আমরা ছবি আঁকাবো। ঠিক আছে, যে আমি 2টা আঁকিয়ে দিব আর বাকি 3টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো তোমরা ডিসাইড করো আমি এই 5টার মধ্যে কোন 2টা আঁকিয়ে দিব। ফার্স্টে কোনটা আঁকাবো? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন, তোমরা যেটা বলবে সেটাই আঁকিয়ে দিব, যে কোনো 2টা আঁকাই দিব। আর বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা তোমাদের যে গ্রুপ আছে ওখানে হচ্ছে আমাকে সবাই ছবি তুলে পাঠাবে যে তোমরা আঁকিয়েছো সবগুলা। তো কোনটা কোনটা চাও জলদি কমেন্টের মাধ্যমে জানাও। কোনটা কোনটা? আচ্ছা, অ্যাডিনিন, তাহলে কি আমি সঞ্জিদার কথাই রাখবো? অন্য কি কারোর কোনো রিকোয়ারমেন্টস আছে?
আচ্ছা সঞ্জিদা, তোমার কথা যে কোনো একটা রাখতে পারবো, হ্যাঁ, হয় অ্যাডিনিন অথবা আচ্ছা থায়ামিনের পক্ষে ভোট বেশি আসছে, তাহলে ফার্স্টে থায়ামিন আঁকাই। ওকে, আচ্ছা তাহলে ফার্স্টে তাহলে একটা পাইরিমিডিন থেকে একটা আঁকাই, পিউরিন থেকে একটা আঁকাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো থায়ামিনটা অনেক ইজি, তোমরা থায়ামিনটাই কেন বললা, একটা করলো গুয়ানিন অর সাইটোসিন। আচ্ছা তাহলে সাকি বা সানজিদার একটা কথা রাখি, রাবের একটা কথা রাখি, তাহলে একটা থায়ামিন আঁকাবো, একটা হচ্ছে গুয়ানিন আঁকাবো। ঠিক আছে, তাহলে আমরা আঁকানোতে চলে যাই। তো ফার্স্টে আমরা গুয়ানিনটা আঁকাই, পিউরিন। তো একটা 6, এবার তোমরা সবগুলো একসাথে করো। ফার্স্টে কি যেটা পিউরিনের 2টা রিং থাকবে, একটা 6 কোণা, একটা হচ্ছে 5 কোণা। তাহলে আমি ফার্স্টে একটা 6 কোণা আঁকালাম। একটু উফ, এটা দেখতে বাজে লাগতেছে, একটু সুন্দর করে আঁকাই, মনে হয় বেশি উপরে উঠে গেছে। আচ্ছা ফার্স্টে হচ্ছে 6 কোণা না, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 কোণা। আরেকটা আঁকাবো 5 কোণা, 1 2 3 4 5। আমি কোণা মানে বোঝাইতে চাইছি যে এই প্রতিটা কোণে একটা করে কার্বন আছে, কিন্তু সবগুলোতে তো কার্বন নাই, তাই না, নাইট্রোজেনও আছে। তাহলে একটা 6 কোণা, একটা হচ্ছে 5 কোণা। এবার সবার আগে আমরা নাম্বারিং করে ফেলবো। তো নাম্বারিংটা করবো অ্যান্টি ক্লকওয়াইজ করবো, যে এরকম। তাহলে 1 2 3 4 5 6। তাহলে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ করবো, অ্যান্টি ক্লকওয়াইজ 7 8 9। ঠিক আছে, এটা আমরা কি আঁকাচ্ছি উপরে লিখে রাখি, গুয়ানিন। এখন নর্মাল রুলসগুলো আগে ফলো করতে হবে। তাহলে একটা 6 কোণা হলো, একটা 5 কোণা হলো। এরপরে কি ছিল, যে 5 নাম্বার বাদে, 5 নাম্বারটা বাদ দিয়ে প্রতিটা বিজোড় কার্বনের নাইট্রোজেন থাকবে। তো যেহেতু সবগুলোতেই কার্বন আছে, কোণা মানেই কার্বন ধরে নিব, তাহলে সবগুলাতে সব বিজোড়ে আমরা নাইট্রোজেন বসিয়ে দিই। তাহলে 1 এ একটা নাইট্রোজেন বসিয়ে দিলাম, 3 এ একটা নাইট্রোজেন বসিয়ে দিলাম, 5 এ বসবে না, 5 বাদে সব বিজোড়ে, 7 এ একটা নাইট্রোজেন বসিয়ে দিলাম, 9 এ একটা নাইট্রোজেন বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এরপরে 5 আর 6 সবসময় ডাবল বন্ড থাকবে। তাহলে 5 আর 6 মধ্যে সবসময় একটা ডাবল বন্ড দিয়ে দিলিস। ডাবল বন্ডটা কি বাজে হয়েছে দেখতে, কোনাটাও মুছে গেছে। আচ্ছা 5 আর 6 সবসময় ডাবল বন্ড আছে। ঠিক আছে, তাহলে 5 আর 6 সবসময় ডাবল বন্ড দিলাম। এরপরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে গুয়ানিন, তাই না। গুয়ানিনের 2 নম্বরে NH2 আর 4 নম্বরে CO মূলক ছিল। তাহলে 2 নম্বরে আমরা NH2 লিখব, আর 4 নম্বরে ডাবল বন্ড। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে, অলমোস্ট কিন্তু আমাদের শেষ। এখন করতে হবে কি, একান্তর দ্বিবন্ধন তৈরি করতে হবে। যেহেতু এটা অ্যারোমেটিক টাইপের যৌগ, জৈব যৌগ যখন আমরা পড়বো, তো একান্তর মানে একটা রেখে একটা ডাবল বন্ড। কিন্তু এই একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে, কার্বনের 4টা হাত হাইয়েস্ট আমরা দিতে পারবো, আর নাইট্রোজেনের 3টা হাত। পাশে লিখে রাখি, কার্বনের হাইয়েস্ট 4টা হাত, এটা তো আমরা কেমিস্ট্রিতেই পড়ছি, আর নাইট্রোজেনের হাইয়েস্ট হচ্ছে 3টা হাত এখানে দিতে পারবো। তাইলে আমরা গুনতে গুনতে যাই, 1 থেকে যাই। তাহলে এখানে একটা ডাবল বন্ড, তাহলে পাশাপাশি 2টা ডাবল বন্ড বসতে পারে না, একটা রেখে একটা। তাহলে এখানে একটা ডাবল বন্ড গেল, এবার এখানে বসবে না, এখানে বসবে, কারণ নাইট্রোজেনের 2টা, একটা হাত খালি আছে, আমি এখানে দিতে পারবো। এরপরে ডাবল বন্ড এইটাই গেল, একটা রেখে একটা, তাহলে এখানে আসলো, আবার এখানে বসতে পারবে না।
এইখানে বসতে পারবে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে যদি আমি ডাবল বন্ড দেই, কার্বন এই যে 4 নাম্বার কার্বনে 1 2 3 4 4টা হাত হয়ে গিয়েছে, তাহলে এখানে কিন্তু আমি ডাবল বন্ডটা দিতে পারবো না। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবো অবশ্যই কার্বনের 4টা হাত আর নাইট্রোজেনের 3টা হাত, এইটা যেন ফুলফিল করে। তাহলে এখানে কার্বনের যেহেতু 4টা হাত হয়ে গিয়েছে, আমি এখানে দ্বিবন্ধন দিতে পারবো না। আচ্ছা, এবার আমি 6 কোণা আমার শেষ, 5 কোণায় চলে আসি। 5 কোণাতেও এখানে একটা ডাবল বন্ড, তাহলে আমি একটা রেখে একটাই, তাহলে এখানে দিতে পারবো না, এখানে একটা ডাবল বন্ড দিতে পারবো, তাই না? এখানে ডাবল বন্ড দিলে খেয়াল করে দেখো, ডাবল বন্ড আমি দিয়ে ফেললাম, দেওয়ার পরে এখানে কিন্তু আর ডাবল বন্ড দিতে পারবো না, কজ এরপরে যেটা পাশাপাশি ডাবল বন্ড বসে না, তাহলে এখানেও একটা দিতে পারবো না, আবার এখানেও দিতে পারবো না, কজ এখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে আমার এখানে একটাই ডাবল বন্ড দিতে হবে। তাহলে এইগুলো সব করার পরেও আমার কিছু হাত খালি থেকে যায়, কিন্তু আমার হাত খালি রাখা যাবে না। তো যত খালি হাত আছে এটা তুমি অ্যাড করে নাও, যত খালি হাত দিন শেষে থাকবে, মানে আঁকানো শেষে থাকবে, সব হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে নিব। ঠিক আছে, তাহলে যত খালি হাত থাকবে সব হাইড্রোজেন দ্বারা। তাহলে আমি 1 থেকে শুরু করি, নাইট্রোজেন কিন্তু কোনো খালি হাত নাই, 3টা হাত ফিল আপ। 2 নম্বরে দেখি 1 2, এখানে 2 নম্বরে কিন্তু নাই। এরপরে আমরা যদি যাই, যে 1 2 3 4, 4টা হাত হয়ে গিয়েছে। নাইট্রোজেনের এখানে দেখি 1 2, 2টা হাত, তাহলে এখানে একটা হাত ফিল আপ করতে হবে হাইড্রোজেন দিয়ে। ওকে, এখানে তো 4টা হাত হয়ে গিয়েছে, এখানেও 4টা হাত হয়ে গেছে, 1 2 3 4, এখানেও 4টা হাত হয়ে গিয়েছে কার্বনের, 1 2 3 4। এরপরে 7 নম্বরেও নাইট্রোজেনের 3টা হাত হয়ে গিয়েছে, 1 2 3। এই 8 নম্বরে কি আছে, 1 2 3, তাহলে একটা হাত হাইড্রোজেনের, 4 1 2 3 4। আর নাইট্রোজেনের 1 2, এখানে একটা হাত খালি আছে, তাহলে হাইড্রোজেন। তাহলে এইটা কিন্তু আমার হয়ে গেল গুয়ানিন। এইটা বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? কমেন্টের মাধ্যমে জানাও। একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও যে কারোর কোনো সমস্যা আছে কিনা। এই ছবিটায় কারোর কোনো সমস্যা আছে কিনা। তিন নাম্বার কার্বন, 1 2, 3 নম্বরে তো সঞ্জিদা 3 নম্বরে তো হচ্ছে কার্বন নাই, 3 নম্বরে কি থাকবে? এটা কিন্তু নাইট্রোজেন। আমি কি বলেছি, 5 নাম্বার বাদে প্রতিটা বিজোড়ে কিন্তু নাইট্রোজেন থাকবে। তো 3 যেহেতু বিজোড় সংখ্যা, ওখানে নাইট্রোজেন থাকবে। তো নাইট্রোজেনের 3টা হাত, এই জন্য 2টা ছিল, একটা আমি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিয়েছি। আর কারো কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে আমি থায়ামিন আঁকাতে চলে যাব। এটা কিন্তু একটু জটিল আছে, ঠিক আছে? ফার্স্ট টাইম মনে হবে যে আল্লাহ আমি কিচ্ছু পারি না, বাট আস্তে আস্তে এটা হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আচ্ছা, 3 নম্বরে কার্বন থাকবে না, 3 নম্বরে নাইট্রোজেন থাকবে। সব বিজোড় সংখ্যায় আমরা নাইট্রোজেন দিব এক্সেপ্ট 5 নাম্বার, আর সবগুলাতে নাইট্রোজেন থাকবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাই। এটা হচ্ছে গুয়ানিন ছিল। আচ্ছা,
এখন আমরা যেটা আঁকাবো সেটা হচ্ছে থায়ামিন, তাই না? থায়ামিনটা আঁকাই, উপরে টি লিখে রাখি, থায়ামিন। এখন থায়ামিনে কি ছিল, এটা যেহেতু পাইরিমিডিন, একটা রিং থাকবে 6 কোণা, 6 কোণা আঁকাই দিলাম, সুন্দর হয়েছে এটা। এই 6 কোণা যেটা, 6 কোণাতে কি থাকবে, নাম্বারিং করি ফার্স্টে অ্যান্টি ক্লকওয়াইজ, 1 2 3 4 5 6, 5 আর 6 সবসময় ডাবল বন্ড থাকবে। 5 নাম্বার বাদে সব বিজোড়ে নাইট্রোজেন বসবে, বসলো। বসার পরে আমার থায়ামিনে কি থাকবে, তোমার ইউরাসিল, মানে 2 আর 4 নাম্বারে ডাবল বন্ড ও থাকবে, আর 5 নাম্বারে একটা মিথাইল মূলক থাকবে। তাহলে 2 এ হচ্ছে একটা ডাবল বন্ড ও দিলাম, 4 এ একটা ডাবল বন্ড ও দিলাম, আর 5 এ একটা মিথাইল মূলক দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমার একান্তর দ্বিবন্ধন দেখতে হবে যে কোথাও আছে কিনা। তো এখানে একটা দ্বিবন্ধন আছে। এবার এখানে যদি খেয়াল করি, আমি এখানে দ্বিবন্ধন দিতে পারবো না, কারণ 2 নাম্বার কার্বনে 4টা হাত ফিল আপ হয়ে গেছে, 1 2 3 4, 4টা হাত হয়ে গিয়েছে। তাহলে আমি এখানে দিলাম, এখানে দিতে পারবো না, আবার এখানেও দিতে পারবো না, কজ একটা রেখে একটা দিতে হবে। তাহলে এইখানে পাশাপাশি দেওয়া যাবে না, এখানে 4টা হাত ফিল আপ হয়ে গিয়েছে। আবার এখানেও দিতে পারবো না, কজ কার্বনের 4টা হাত ফিল আপ হয়ে গেছে, 1 2 3 4। তো সব দিকে হাত ফিল আপ হয়ে যাওয়ার কারণে আমার একটাই ডাবল বন্ড থাকবে। তাহলে বাকি হাতগুলো কি দ্বারা ফিল আপ হয়ে যাবে, হাইড্রোজেন দ্বারা। তাহলে আমি 1 নম্বরে যদি আসি, নাইট্রোজেনের একটা হাত খালি আছে, হাইড্রোজেন দিয়ে দিলাম। 3 নম্বরে নাইট্রোজেনের একটা হাত খালি আছে, হাইড্রোজেন দিয়ে দিলাম। 6 নম্বরে কার্বনের একটা হাত খালি আছে, হাইড্রোজেন দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার থায়ামিন। এটাকে বুঝতে কারো কোনো সমস্যা আছে তাহলে কমেন্টের মাধ্যমে জানাও। এটা আসলে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, আমারও ফার্স্টে একটু হতো না, এখনও মাঝে মধ্যে ভুলা যায়, বাট অনেক প্র্যাকটিস করতে হবে, এটা ছবি আঁকাতে হবে। সঞ্জিতা বলছে ওর কোনো সমস্যা নাই, অন্য কারোর কি কোনো সমস্যা আছে? এটা কিন্তু অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, কজ এটা অনেক ইম্পর্টেন্ট বেসিক একটা জিনিস। তাহলে তোমাদের সাইটোসিন, না আমি সবগুলো করে দিব না, কজ আমি যেহেতু গুয়ানিন করেছি, সাইটোসিনটা তোমাকে করতে হবে, কারণ গুয়ানিন আর সাইটোসিন কাইন্ড অফ সেম, শুধু একটা পিউরিন একটা পাইরিমিডিন। ঠিক আছে, তুমি যদি করতে বাধা পাও, তুমি আমাকে ছবি তুলে পাঠাবে যে তুমি এটা আঁকিয়েছো, আমি ওখানে সংশোধন করে দিব। ঠিক আছে, তাহলে তুমি শিখতে পারবে। আমি যদি সব আঁকিয়ে দিই, তুমি কিন্তু শিখতে পারবে না কোনো কিছু। তাহলে এমন না তুমি বই দেখেও যে বুঝবে, এমন না, তোমাকে খাতায় আঁকাতে হবে। আমি গুয়ানিন একটা আঁকিয়ে দিয়েছি, পিউরিন থেকে একটা, পাইরিমিডিন থেকে একটা, বাকি যে 3টা আছে এইটা তোমাদের হোমওয়ার্ক আমি কিন্তু দেখব। ওকে, তোমরা আজই গ্রুপে পাঠিয়ে দিও, ক্লাস শেষেই তোমরা গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবে অবশ্যই, নাহলে কিন্তু তোমাদেরই ক্ষতি হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমি চলে আসি, অনেক পড়াশোনা করলাম। আচ্ছা এবার আমরা নিউক্লিক অ্যাসিডের এখানে একটু চলে আসি। দেখো আমরা অনেক কিছু কিন্তু পড়ে ফেলেছি, মাত্র 2 ব্যাচ মনে হয় পড়া হয়েছে। এখন ফার্স্টে পেন্টোজ সুগার, এটা আমরা পড়েছি। এই যে বিটা, বিটা বলছে কেন, আলফা বিটা, বিটা মানে হচ্ছে রিং স্ট্রাকচারে তোমার হচ্ছে ওইচটা উপরে যদি থাকে তাহলে এটা হচ্ছে বিটা, আর যদি ওইচটা নিচে থাকে তাহলে সেটা হচ্ছে আলফা। এটাও কোষ রসায়নের রাগিব ভাইয়া হয়তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে, তাই জন্য বিটা লিখছে। তাহলে দেখো ডিঅক্সিরাইবোসে 2 নম্বরে কিন্তু অক্সিজেনটা নাই। এবার এখানে ডিঅক্সিরাইবোস থাকে, এটা ইম্পর্টেন্ট, এখানে কিছু নেই। রাইবোস সুগার, ডিঅক্সিরাইবোস সুগার আমরা পড়েছি। আমরা যাই নাইট্রোজেনাস বেসে, দেখো এখানে সুন্দর করে ছবি আঁকিয়ে দিয়েছে, এটা দেখে ঘাবড়ে যেও না। আমি এই যে
5 কোণাটা এপাশে আঁকাইছি, এই জন্য আবার কাউন্টিংটা 1 2 3 4 এইদিকে ছিল, কিন্তু 5 কোণা এপাশে আঁকার কারণে এরা এইদিকে কাউন্টিং করছে। তো তোমরা যে কোনো দিকে কাউন্টিং করলেই পারো, আমারটা ফলো করলেও হবে, সেম জিনিসই, এখানে জাস্ট ঘুরে গেছে, আমারটা করলেই হবে। আচ্ছা এখন দেখো নাইট্রোজেনাস বেস যেটা পিউরিন, এটা সাধারণ সংকেত কি C5H4N4, কি কি থাকে, অ্যাডিনিন আর গুয়ানিন থাকে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে আর কিছু ইম্পর্টেন্ট নাই। পাইরিমিডিনের তোমার সাধারণ সংকেত কি, একটা কার্বন কম থাকবে, C4H4N2, এটা ইম্পর্টেন্ট। কি কি থাকবে, থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিল থাকবে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে ক্ষারক সমূহের নামকরণ, এটা পড়তে পারো, বেশি হয়ে গেছে। আচ্ছা তো ক্ষারক সমূহের নামকরণ এক একটা এক একভাবে আসে, যেমন থাইমাস আসছে থাইমাস গ্রন্থি থেকে, একটা গ্ল্যান্ড থেকে আসছে, সাইটোসিন আসছে সাইটো মানে কোষ থেকে আসছে, গুয়ানো হচ্ছে তোমার সিবার্ডের একটা মল বা ফিকাল মেটাল থেকে আসছে, এক একটা এক এক রকম নাম, এটা অতটা ইম্পর্টেন্ট না। আমরা এবার ফসফরিক অ্যাসিডও পড়েছি, এটা আমরা দেখছি, দেখো এই ছবিটা দেখো, এটা কিন্তু আমরা দেখছি, ঠিক আছে। এরপরে নিউক্লিওসাইড জিনিসটা কি, নিউক্লিওসাইড হচ্ছে তোমার নিউক্লিওটাইড তো পড়েছি, নিউক্লিওটাইড কি ছিল, যে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, একটা অজৈব ফসফেট থাকবে, আর একটা হচ্ছে তোমার 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা, এই তিনটা মিলে গঠিত হয় হচ্ছে নিউক্লিওটাইড। এখন নিউক্লিওটাইড থেকে যদি তোমার 5 কার্বন বিশিষ্ট যদি অজৈব ফসফেটটা যদি না থাকে, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকবে আর ক্ষারক থাকবে, বাট কোনো ফসফেট থাকবে না, তাহলে সেটা হয়ে যাবে নিউক্লিওসাইড। তাহলে এক অণু নিউক্লিওসাইড মানে কি, তোমার হচ্ছে এক অণু নিউক্লিওসাইড মানে হচ্ছে একটা ক্ষারক প্লাস একটা শর্করা। তো এখানে পিউরিন যেটা, পিউরিনে কিন্তু 1 নাম্বার যেটা, 1 নাম্বারে কোনো হাত খালি নাই, বাট 9 নাম্বারে কিন্তু একটা হাইড্রোজেন আছে, যেখান থেকে তারা পানি বের করে দিয়ে একটা গঠন তৈরি করতে পারবে। এখানে কি ছিল, আগে OH ছিল আর নাইট্রোজেনের সাথে কি ছিল, H ছিল, দুইটা মিলে পানি বের হয়ে যাবে। এখানেও দেখো পানি বের হয়ে একটা যৌগ গঠন করছে। তাহলে পিউরিনের ক্ষেত্রে 9 নাম্বার নাইট্রোজেনের সাথে অজৈব ফসফেটের 1 নাম্বার যুক্ত হবে, ঠিক আছে। এটা আমি একটু ইয়া করে লিখে দিই, তাইলে তোমাদের জন্য ইজি হবে আই গেস। পিউরিনের ক্ষেত্রে তোমার 9 নাম্বার কার্বন, সরি 9 নাম্বার নাইট্রোজেন আর কি, 9 নাম্বার নাইট্রোজেনের সাথে যুক্ত হবে হচ্ছে আর শর্করা, তাই না, তাইলে হচ্ছে শর্করা কি লিখবো, সুগার, সুগারের 1 নাম্বার কার্বন, ওকে। আর পাইরিমিডিনে তো 9 নাম্বার নাইট্রোজেন নাই, তো 1 নাম্বার, তো পাইরিমিডিনে হচ্ছে 1 নাম্বার নাইট্রোজেনের সাথে সুগারের 1 নাম্বার। আচ্ছা তাহলে এই দুইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নিউক্লিওসাইড। আচ্ছা এরপরে নিউক্লিওটাইড যুক্ত করতে গেলে আমার নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট যুক্ত করতে হবে। তো ফসফেটটা কি, 3 সুগারের 3 ও 5 নম্বর কার্বনে ফসফেট, ফসফেটটা এভাবে আমি একটু গুল্লা দিয়ে দেখাই দিলাম, ফসফেট যুক্ত হয়। তাহলে আমি দুইটা জিনিস লিখলাম। এখন আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও যে পিউরিনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, পিউরিনের কত নাম্বার নাইট্রোজেনের সাথে সুগারের 1 নাম্বার কার্বন যুক্ত হয়, এটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও।
একটু কমেন্টের মাধ্যমে জানাও যে আমরা একটু আগে পড়লাম যে পিউরিনের কত নাম্বার নাইট্রোজেনের সাথে আমরা সুগারের 1 নাম্বার কার্বনটা যুক্ত করব পিউরিনের ক্ষেত্রে। আচ্ছা সঞ্জিদা, ভেরি গুড, তুমি একদম অ্যাটেন্টিভ ভাবে ক্লাস করছো বোঝা যাচ্ছে, একটু আগেই আমি বলেছিলাম। এভাবে পড়তে পড়তে কিন্তু শেখা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নেক্সটে চলে যাই, বইতে চলে যাই। একটু বই পড়াটাও জরুরি, খালি দেখলে হবে না, ব্ল্যাকবোর্ড দেখলে হবে না, হোয়াইট বোর্ড। আচ্ছা, তাহলে নিউক্লিওসাইডে আমাদের পড়া হয়ে গিয়েছে। নিউক্লিওটাইড কি দেখো 3 আর 5 নম্বরে ফসফেট যুক্ত হবে, ঠিক আছে, এটা আমরা পড়েছি। আচ্ছা, এবার বিভিন্ন প্রকার নিউক্লিওটাইড। তাইলে অ্যাডেনিনের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় প্লাস তোমার অ্যাডেনিনের সাথে যদি একটা শর্করা যুক্ত হয়, সেটার নাম হয়ে যাবে, এটা যদি রাইবোজ শর্করা হয় তাহলে এটার নাম হবে অ্যাডিনোসিন মোনোফসফেট। মোনো মানে একটা ফসফেট যুক্ত হয়েছে, ঠিক আছে। এরপরে গুয়ানিনের সাথেও যদি একটা রাইবোজ শর্করা একটা ফসফেট যুক্ত হয় তখন এটার নাম হয়ে যাবে গুয়ানোসিন মোনোফসফেট। এরপরে সাইটিডিনের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে সেটার নাম হয়ে যাবে সাইটিডিন মোনোফসফেট। আর ইউরাসিলের সাথে যদি একটা ফসফেট একটা রাইবোজ সুগার যুক্ত হয় ইউরিডিন মোনোফসফেট। এখানে খেয়াল করে দেখো, যেহেতু এটা রাইবোজ শর্করা, এটা আরএনএতে থাকে, তাহলে এখানে কিন্তু তোমার থায়ামিনটা আসবে না, এখানে কিন্তু ইউরাসিলটা আসবে। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যদি দেখি সুগার ডিঅক্সিরাইবোজ, তাহলে সব কিছু নামের আগে ডিঅক্সি কথাটা যুক্ত করতে হবে, কারণ এইগুলোতে ডিঅক্সিরাইবোজ সুগার আছে এজন্য। তো ডিঅক্সিতে আমরা কি জানি, ইউরাসিল থাকে না বাট থায়ামিন থাকে, তাহলে ডিঅক্সি অ্যাডেনোসিন মোনোফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন মোনোফসফেট, ডিঅক্সি সাইটিডিন মোনোফসফেট, ডিঅক্সি থাইমিডিন মোনোফসফেট, ঠিক আছে। একটা করে ফসফেট যুক্ত হয়েছে, এখানে আর কিছু দরকার নাই। এখন দেখো এগুলো থেকে ট্রাইফসফেটও হতে পারে, যেমন এটা খুবই পপুলার, এমপির সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয় তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে যাবে। আরও একটা ফসফেট যদি যুক্ত হয় তাহলে 3টা ফসফেট হবে, তাহলে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়ে যাবে। এই এটিপিটাই কিন্তু আমাদের শক্তি ভাণ্ডার। এরপরে রাইবোজের মধ্যে আর কি আছে, গুয়ানোসিনের সাথে আরো একটা ফসফেট হলে গুয়ানোসিন ডাইফসফেট, 3টা হলে ট্রাইফসফেট যেটা জিটিপি। একইভাবে সাইটিডিন থেকে সিটিপি হবে, ইউরিডিন থেকে ইউটিপি হবে। এগুলো কিন্তু এক এক কাজে হেল্প করে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কাজটা। তাহলে কি হবে, ফার্স্টে ডিএনএ আরএনএর মূল কাঠামো গঠন করবে, মধ্যবর্তী বিপাকে হেল্প করবে তোমার এনএডিপি, মানে আরেকটা নিকোসিনামাইড, এটা তুমি এখন জানার দরকার নেই, জাস্ট এতটুকু জানো এটা এটিপির একটা অংশ। প্রোটিন সংশ্লেষণে জিটিপি হেল্প করে, শ্বসনে এটিপি হেল্প করে, ফসফোলিপিডে সিটিপি হেল্প করে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন যদি একটু টাফ করে তাহলে এখান থেকে কিন্তু চলে আসে। আচ্ছা, তো আমরা তো এতক্ষণ মোনোনিউক্লিওটাইড পড়লাম, তাই না? তাহলে ডাইনিউক্লিওটাইড মানে কি, দুইটা নিউক্লিওটাইড যদি পরস্পর যুক্ত হয় এটাকে ডাইনিউক্লিওটাইড বলে। তাহলে প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের সাথে তোমার দ্বিতীয় নিউক্লিওটাইডের পেন্টোজ সুগার যুক্ত হয়। এটা আমি কিভাবে, আমি একটু দেখাই, নোটে দেখাই। আচ্ছা, তো ধরো এখানে একটা শর্করা, আমি জাস্ট 4 কার্বন দেখালাম, এখানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4 আর এটা হচ্ছে 5। 1 নম্বরে ধরো যে কোনো অ্যাডেনিন যুক্ত হলো, 3 নম্বরে কি যুক্ত হবে, ফসফেট, আর 5 নম্বরে ফসফেট যুক্ত হবে। এবার পরবর্তী যে নিউক্লিওটাইড, ধরো পরবর্তীতে আরেকটা নিউক্লিওটাইড থাকলো, এখানে ধরো গুয়ানিন সাপোজ, এখানে 1, 2, 3, সরি এটা 2, 3, 4, এখানে একটা 5 আছে। 5 আমি একটা কোনা দিয়ে বুঝিয়ে দিব, এখানে বেশি কিছুর দরকার নেই। এই 5-এর সাথে এই 3টা যুক্ত হবে, তাহলে আর প্রথম নিউক্লিওটাইডের 3 নম্বরের যে ফসফেট দ্বিতীয় নিউক্লিওটাইডের 5 নম্বরের সাথে যুক্ত হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে ডাই এস্টার বন্ড।
ডাই এস্টার বন্ড। তাইলে পরপর যে নিউক্লিওটাইডগুলো ডাই এস্টার বন্ডের মাধ্যমে পরস্পর যুক্ত অবস্থায় আছে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? থাকলে করতে পারো। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন নাই আই গেস। আচ্ছা, নাই, কোয়েশ্চেন নাই। ওকে, আমি তাহলে প্রসিড করি। আচ্ছা, নাই, কোয়েশ্চেন নাই। ওকে, এখন তাহলে আমরা এবার ডিএনএ এর গঠনে চলে যাব। পলিনিউক্লিওটাইড, তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড যদি পরস্পর যুক্ত হয় এটা পলিনিউক্লিওটাইড গঠন করে, যেটা হচ্ছে ডিএনএ। এটা লাগবে, ডিএনএ একটা পলিনিউক্লিওটাইড চেইন। ওকে, তাইলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ডিএনএ ফুল ফর্মটা আমরা পড়েছি আগে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, পুরো বানান সহ সুন্দরভাবে, বাংলায় না কিন্তু ইংলিশে লিখতে হবে। ডিএনএ যেহেতু ইংলিশে লেখা, তো ডিএনএ ফুল ফর্মটাও ইংলিশে লিখবে, কজ বাংলায় লিখলে কিন্তু কেটে দিবে, সো ইংলিশে লিখতে হবে। এখন এইটাকে কি বলা হয়? জীবনের আণবিক ভিত্তি। এটা কিন্তু একটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। জীবনের আণবিক ভিত্তি কি? সেটা হচ্ছে ডিএনএ। এটা কিন্তু আবার ক্রোমোজোম না, এটার অ্যান্সার কিন্তু ডিএনএ। এই জন্য এক একটা নাম কিন্তু আমাদের নাম সহ মনে রাখতে হবে, নিকনেমগুলা। মলিকুলার কোর অফ লাইফ বা জীবনের আণবিক ভিত্তি, এটা কি? ডিএনএ। এখন ডিএনএ যেটা, প্রকৃত কোষের মূল উপাদান হচ্ছে ডিএনএ, এটা লাগে। আচ্ছা, ডিএনএ পরিমাণ কি এককে প্রকাশ করা হয়? পিকোগ্রাম এককে, এটা লাগবে, পিকোগ্রাম। অনেক ছোট, 10^12 এক পিকোগ্রাম ইজ ইকুয়াল টু। আচ্ছা, আর এটাকে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে, এটা লাগবে। আচ্ছা, আর পুরো দেহে কতটুকু থাকে? 100 গ্রাম থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন ডিএনএ এর ভৌত গঠন সম্পর্কে আমরা পড়ব। নর্মালি একটা প্যাঁচানো একটা এরকম একটা প্যাঁচানো একটা ডাবল দিয়ে দিলে হয়ে যায়, তাই না? কি ইজি ডিএনএ আঁকা, বাট এইটা দিলে একদম নাম্বার 1 দিয়ে দিবে 3-এর মধ্যে, বুঝছো? এটা আঁকানো যাবে না, আমরা একটা সুন্দর একটা জিনিস আঁকানো শিখব। তো ফার্স্টে আমরা যেটা আঁকাবো, খেয়াল করে দেখো, এটা কিন্তু সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই ফর সিকিউ, মানে আসবেই আসবে এরকম, ঠিক আছে? এই জন্য এটা হাতছাড়া করা যাবে না। তো ফার্স্টে খেয়াল করে দেখো, ডিএনএ যেহেতু দ্বিসূত্রক, তাহলে আমি 2টা সূত্রক তৈরি করব। তো 2টা সূত্রক হচ্ছে তোমার, ফার্স্টে এখানে আর এক্সট্রা করে কার্বন আঁকাবো না, লিখবো না, জাস্ট কোনা আঁকালেই হয়ে যাবে। 5 কোনা বলতে এখানে একটা এরকম দাগ দিয়ে দিব। এরকম আমি কয়েকটা আঁকাইতে পারি, 5টা আঁকাইতে পারো, 6টা আঁকাইতে পারো, ইচ্ছা তোমাদের। আমি আপাতত 4টা আঁকাবো। আমি ডিঅক্সিরাইবোজ সুগার আঁকাচ্ছি। এখানে দেখানো লাগবে না যে ওইচ, এইচ, কার্বন, এগুলো দেখানো লাগবে না, জাস্ট আমি 4টা আঁকালাম। তো 1 নম্বরে কি থাকবে? তোমার যত ক্ষারক আছে সেগুলো, তবে ইচ্ছা মতো এর অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের মতো আমি ইচ্ছা মতো বসাই দিলাম। তো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন বসাই দিলাম। এরপরে 3 আর 5-এ কি থাকে? ফসফেট যুক্ত থাকে, তাই না? তাহলে 5 নম্বরে একটা ফসফেট যুক্ত করলাম, 3 নম্বরে একটা ফসফেট যুক্ত করলাম, আবার এখানে 3 নম্বরে ফসফেট যুক্ত করলাম, আবার এটা 5-এর সাথে যুক্ত করে দিলাম, আবার এটা 3 নম্বরে ফসফেট যুক্ত করলাম, আবার এটা 5-এর সাথে যুক্ত করে দিলাম, ঠিক আছে? তো এরকম এটা হচ্ছে, তাহলে 5 প্রান্তে শুরু হয়েছে 5 নাম্বার,
আর এটা হচ্ছে 3 প্রান্তে এসে শেষ হয়েছে, এই জন্য এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। দেখো 5 নাম্বারের লাস্ট ফসফেট, এখানে 3 নাম্বারের লাস্ট ফসফেট, এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এখন আমি যদি আরেকটা সূত্র এই সোজাভাবে আঁকাই, তাহলে এই যে ক্ষারগুলো তো এইদিকে চলে যাবে, তাহলে আমার তো এই ক্ষারকের মধ্যে বন্ধন তৈরি হবে না। এই জন্য বন্ধন তৈরির জন্য এটা আমাকে উল্টাভাবে আঁকাইতে হবে। তাইলে 1 নাম্বারটা আমরা এইদিকে পাবো উল্টাভাবে, ঠিক আছে? তাহলে 1 নাম্বারটা এখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে অ্যাডিনিন থায়ামিন। গুয়ানিন সাইটোসিন। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয় নাই, অ্যাডিনিনের সাথে থায়ামিন যোগ হবে আর গুয়ানিনের সাথে সাইটোসিন যোগ হবে। অ্যাডিনিনের সাথে থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে, আর গুয়ানিনের সাথে সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। এই জন্য আমি অ্যাডিনিনের সাথে সাথে থায়ামিন লিখলাম, গুয়ানিনের সাথে সাথে সাইটোসিন লিখব। আবার যখন আমি এখানে আরেকটা সুগার আঁকাবো, সাইটোসিনের সাথে গুয়ানিন, আরেকটা যদি আঁকাই অ্যাডিনিনের সাথে থায়ামিন, ঠিক আছে? এরপরে আমরা এখানে অ্যাডিনিন আর থায়ামিনের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ড, তো আমি একটু ডট ডট দিয়ে আঁকাচ্ছি, কজ হাইড্রোজেন বন্ড হচ্ছে আসল বন্ড না। তোমাদের যদি টাইম না থাকে দাগ দিয়ে আঁকাই দিতে পারো, বাট হাইড্রোজেন যেহেতু অনেক দুর্বল একটা বন্ড, এটা বোঝানোর জন্য আমি ডট ডট দিচ্ছি। এখানে 3টা হাইড্রোজেন বন্ড আছে, এখানেও 3টা হাইড্রোজেন বন্ড, আর অ্যাডিনিন থায়ামিনের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ড। এইদিকে তাহলে এটা কি 1, এটা 2, এটা 3, তাহলে এখানে 3 নাম্বারে ফসফেট যুক্ত হলো। 5 নাম্বার বোঝানোর জন্য একটা কোণা দিলাম, এখানেও একটা ফসফেট যুক্ত হলো যেটা 3-এর সাথে যুক্ত হবে। আবার 5-এর জন্য আরেকটা কোণা দিলাম। এইভাবে কিন্তু আমরা ফসফেটগুলো যুক্ত করে নেব। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এখানে 3 নম্বরে যে ফসফেটটা, তাহলে এটা হয়ে যাবে 3 প্রাইম, 3 প্রাইম। আর এই 5 নম্বরের ফসফেটটা এটা হয়ে যাবে 5 প্রাইম। তাহলে খেয়াল করে দেখো, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম আর একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম অবস্থান করে, তাহলে বিপরীতমুখী হয়ে। এখন এই যে এই 2টা ফসফেট, 2টা লম্বালম্বি 2টা নিউক্লিওটাইডের মধ্যে যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার, 0.34 ন্যানোমিটার, ঠিক আছে? তাহলে 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। আর এই যে 2টা বিপরীত যেই ক্ষারক, এই ক্ষারকের মধ্যে যে দূরত্বটা যেটা বলা যায় ব্যাস, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা 0.2 ন্যানোমিটার। এটাই যে দূরত্ব বা আণবিক ব্যাস। তো ইউজুয়ালি 10টা নিউক্লিওটাইড পরপর থাকে, এই জন্য 10টা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কিন্তু তখন 34 অ্যাংস্ট্রম হয়ে যায় বা 3.4 ন্যানোমিটার হয়ে যায়। আর এইটা হচ্ছে তোমার দূরত্ব। আর এটা আমি এটা আঁকালে তোমরা 3-এ 3 পাবা ইনশাল্লাহ। এর পাশাপাশি আরো একটা আছে যেটা নর্মালি থাকে। আচ্ছা, তো এখানে এই যে এইটা, এর পাশাপাশি তোমার এখানে পেঁচানো অবস্থায় থাকে ডিএনএটা, আসলে এরকম একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম আর একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, এই পেঁচানো অবস্থায় থাকে, এই জন্য বলছে লোহার সিঁড়ির মতো আর কি। ওকে, এখানে তুমি ছোট ছোট করে অ্যাডিনিন, থায়ামিন এভাবে ইচ্ছা মতো র্যান্ডমলি লিখে দিতে পারবা, প্যারা নাই। কিন্তু এটা খুবই ইজি, এটা স্যাররা তো মার্ক দিতে চায় না, এই ছবিটা আমাকে প্র্যাকটিস করতে হবে। এটা কি কার কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না।
আচ্ছা, তাহলে আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হয়ে গিয়েছে। এখন দেখো ওয়াটসন ও ক্রিক, এখানে একটা রুলস আছে, চারগাপস রুল। যেহেতু অ্যাডেনিন থায়ামিনের সাথে যুক্ত হয় আর গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হয়, সেহেতু যে পরিমাণ অ্যাডেনিন থাকবে কোনো ডিএনএতে ঠিক সেই পরিমাণই থায়ামিন থাকবে। আবার সরি, তো যে পরিমাণ অ্যাডেনিন থাকবে ঠিক সেই পরিমাণই থায়ামিন থাকবে। আবার যে পরিমাণ গুয়ানিন থাকবে ঠিক সেই পরিমাণই সাইটোসিন থাকবে। তো এই অ্যাডেনিন, থায়ামিন আর সাইটোসিন, গুয়ানিন এই দুইটা সেম থাকাকে এইটাকে বলা হয় চারগাপস রুল। এটা কিন্তু খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, এখানে আর কিছু লাগবে না। আমরা কিন্তু ওয়াটসন ও ক্রিকের মডেলটা পড়ে ফেলেছি, যে ডিএনএ 4টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, এটা আমরা পড়লাম। ডিএনএ অম্লীয়, অ্যাসিডিক, এটা আমরা জানি, তাহলে ফসফেট গ্রুপটা উন্মুক্ত থাকবে। এটাও পড়ছি চারগাপস রুল অনুযায়ী অ্যাডেনিন আর থায়ামিন সমান, গুয়ানিন আর সাইটোসিন সমান। এরপরে পিউরিনগুলো বিপরীতমুখী অবস্থান করে, এটাও আমরা পড়েছি। এগুলো সবই পড়া হয়ে গিয়েছে। এখন যেটা আমার লাগবে, যে দুইটি সমদূরত্বে 5 থেকে 3 প্রাইম, 3 থেকে 5 প্রাইম অবস্থান করে, এটাও আমরা পড়েছি। আচ্ছা, এইখানে বড় করে ছবি দেওয়া আছে। আচ্ছা, আমাকে বলো তো, যে আমরা একটু আগেই পড়লাম, একটা অ্যান্সার আমাকে জানাও, সেটা হচ্ছে আমাদের যেই হেলিক্সের আণবিক ব্যাসটা কত ছিল, আমি কত বলেছিলাম, পরিমাণটা বলো আমাকে কমেন্টের মাধ্যমে। আচ্ছা, এরপরে প্রতিটা প্যাচে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 25টা। আর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ এর মধ্যে। এই দুইটা কিন্তু অবজেক্টিভের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন ডিএনএ এর কাজ, এটা জাস্ট রিডিং পড়লেই হবে। এটা আমরা আগেই পড়েছি, গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, দেন যাবতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, পরিবৃত্তির একক হিসেবে কাজ করে, এগুলো পারবা। এবার আমরা ডিরেক্ট চলে যাব আরএনএতে। আচ্ছা, ডিএনএ কে কিন্তু মাস্টার মলিকিউল বলা হয়, তাহলে ডিএনএ এর কিন্তু অনেকগুলো নিকনেম আমরা পেয়ে গিয়েছি। ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকিউল। আচ্ছা, আরএনএটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। খেয়াল করে দেখো, আরএনএ কিন্তু এক সূত্রক, এজন্য আরএনএ এর কোনো ঝামেলা নাই, জাস্ট 5 প্রাইম থেকে 3 প্রাইম। জাস্ট এখানে হচ্ছে যদি নর্মালি কোনো ছবি থাকার কথা, আচ্ছা এখানে তুমি যদি খেয়াল করে দেখো, আচ্ছা এখানে দেখো, এখানে আরএনএ যেটা দেখো, এখানে একটা করে তোমার রাইবোজ সুগারের 1 নম্বরে একটা ক্ষারক যুক্ত হয়েছে, আর 3 আর 5-এ ফসফেট যুক্ত হয়েছে, জাস্ট এক সূত্র, একটা সূত্র কাটাইলেই আরএনএ শেষ। এখানে এটা খুবই ইজি, মানে আরএনএ থেকে ইজি আর কিছু নাই। তো রাইবোনিউক্লিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে সাইটোপ্লাজমে 90% থাকে। এটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা এখানে আর কিছু লাগবে না, যে ডিএনএ এর কিন্তু কোনো প্রকারভেদ নাই, বাট আরএনএ এর প্রকারভেদ আছে। তো আরএনএ এর প্রকারভেদের মধ্যে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে টিআরএনএ। টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ। তাহলে এটা কি ট্রান্সফার করে? এই ছবিটার দিকে যদি খেয়াল করো, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার করে। তো যখন প্রোটিন আমরা তৈরি করা শিখবো, ট্রান্সলেশন শিখবো, সেখানে দেখবো এই টিআরএনএটা কিন্তু অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট একটা আরএনএ। আর এই ক্ষুদ্রাকার আরএনএ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এটাকে ক্লোভার লিফ মানে লবঙ্গ পাতার মতো দেখতে, এই জন্য এটা ক্লোভার লিফ মডেলও বলা হয়। এটা কিন্তু খ নাম্বারে আসে, যে ক্লোভার লিফ মডেল বলতে কি বুঝো। এখন এটা দেখে মনে হচ্ছে এটা দ্বিসূত্রক, আসলে কিন্তু এটা দ্বিসূত্রক না, এটা কিন্তু এক সূত্রক। এরকম প্যাঁচানো অবস্থায় আছে দেখে এটাকে দ্বিসূত্রক লাগছে। খেয়াল করে দেখো, এখানে কয়টা বাহু আছে, এখানে তোমার 4টা ফাঁস আমরা দেখতে পাচ্ছি।
4টা ফাঁস আমরা দেখতে পাচ্ছি আর বাহু 5টা দেখতে পাচ্ছি, তাহলে 5টা বাহু আর 4টা ফাঁস থাকে। আর এখানে একটা অ্যান্টিকোডন থাকে, এইটা এমআরএনএর সাথে যুক্ত হয় প্রোটিন তৈরির সময়। এখন আমরা বুঝতে পারবো না, যখন আমরা হচ্ছে প্রোটিন তৈরি পড়ব তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এখন জাস্ট জেনে রাখো। তাহলে টিআরএনএ এর কাজ কি? টিআরএনএ এর কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলো স্থানান্তর করা বা ট্রান্সফার করা। এবার মেইনলি যেটা আছে সেটা হচ্ছে এমআরএনএ। দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইম। এমআরএনএ যেটা মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জারে আমরা কি করি? তথ্য আদান প্রদান করি, তাই না? মেসেজ আদান প্রদান করি। এই মেসেঞ্জার আরএনএও মেসেজ আদান প্রদান করে কিসের? অ্যামিনো অ্যাসিড তৈরির কোডের যে মেসেজটা সেটা মেসেঞ্জার আরএনএ নিয়ে আসে, এটা রাইবোজোমের মধ্যে নিয়ে যায়। তো এখানে 5 যেটা যেহেতু শুরুতে, এই জন্য এখানে 5 লিডার থাকবে আর এদিকে 3 টেইলার থাকবে। এখানে আর কিছু লাগবে না, পার্থক্য অতটা ইম্পর্টেন্ট না। এবার হচ্ছে আরএনএ। আরএনএ এর কথাটার অর্থ হচ্ছে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ কোথায় আমরা পড়েছি? রাইবোজোমের মধ্যে। তো রাইবোজোমের মধ্যে রাইবোজোমাল আরএনএ থাকে, এখানে আর কিছু লাগবে না। এরপর হচ্ছে জিআরএনএ। জিআরএনএ বা জেনেটিক আরএনএ হচ্ছে তোমার আরএনএ, যেখানে ধরো অনেক ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, যেখানে ডিএনএ থাকে না, যেখানে ডিএনএ থাকবে না, ডিএনএর পরিবর্তে বংশগতি বস্তু হিসেবে আরএনএ কাজ করবে, ঠিক আছে? তাহলে জিআরএনএ হচ্ছে আরএনএ। মাইনর আরএনএ, মাইনর আরএনএ ইউজুয়ালি এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এখানে আর কিছু লাগবে না। তাহলে ডিএনএ আর আরএনএ মধ্যে এই পার্থক্যটা কিন্তু আবার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের দরকার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিকিউ হিসেবে আন্ডারলাইন করে রাখো। তো এখানে যে যে পয়েন্টগুলো ছিল এইটার মধ্যে বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা, হ্যাঁ 20 ডিগ্রি অ্যাংস্ট্রম, ঠিক আছে। ডিগ্রি না, আসলে অ্যাংস্ট্রমের উপরে, ওটা কিন্তু ডিগ্রি না, ওটা অ্যাংস্ট্রম মানে এর উপরে যে গোলটা, ওটা কিন্তু ডিগ্রি না, ওটা হচ্ছে অ্যাংস্ট্রমটাই পুরোটুকুই। এই যে এখানে যে অ্যাংস্ট্রম দিয়েছি না, এই এর উপরে যে গোল্লাটা, এই পুরোটুকু মিলেই অ্যাংস্ট্রম, এটা কিন্তু ডিগ্রি না, এই পুরোটুকু মিলেই হচ্ছে অ্যাংস্ট্রম, এর উপরে এই গোল্লাটা। এটা তোমরা কিন্তু ডিগ্রি ভাবে ভুল করো না, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু নেই। প্রাইমের, আচ্ছা এর মধ্যে কি আরো কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি কিছু কোয়েশ্চেন ধরি তাহলে। আমাকে বলো, আমরা আরএনএর অনেকগুলো প্রকারভেদ পড়লাম, এর মধ্যে কোন আরএনএটা রাইবোজোমের উপাদান হিসেবে কাজ করে? এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। কোন আরএনএটা রাইবোজোমের উপাদান হিসেবে কাজ করে? হ্যাঁ আরএনএ, ঠিক আছে। আরেকটা বলো তো, সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএর নাম কি? এটা কি কেউ বলতে পারবে? সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ, এটা একটু বলো, অ্যান্সার জলদি বলে ফেলো।
আজকে আমরা অনেক টপিক কভার করে ফেলেছি, এই জন্য একটু সবার জোন আউট হয়ে যাওয়ার কথা, স্বাভাবিক। টানা এভাবে পড়াটা একটু টাফ, বাট আজকে আমরা অনেক কিছু শিখে ফেলেছি, কিন্তু বেসিকের অনেক কিছু। তো বলে ফেলো যে সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএর নাম কি? আচ্ছা আমি বলে দিই, সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএর নাম হচ্ছে টিআরএনএ, ঠিক আছে? তো আজকে কিন্তু আমরা ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ সম্পর্কে অনেক বিস্তারিত কিছু জানতে পেরেছি। আমি কিন্তু আজকে তোমাদেরকে হোমওয়ার্কও দিয়ে দিয়েছি, অবশ্যই হোমওয়ার্কটা করে আমাকে গ্রুপে সবাই ছবি পাঠাবে আশা করি। কজ এখনই করে ফেলো, কজ তোমরা সবে মাত্র শিখলে, তো একটু রেস্ট দিয়ে একটু খাওয়া দাওয়া করে হোমওয়ার্কটা করে ফেলো, তাহলে কিন্তু বেসিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি তোমার ফ্রেন্ডদেরও এই জিনিসটা বুঝিয়ে ফেলো, তোমরা কিন্তু অনেক হিরো হয়ে যাবে তাদের সামনে। আর এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝে না। তাহলে আমরা কিন্তু ডিএনএ আরএনএ সব কিছু বিস্তারিত সম্পর্কে জেনে ফেলেছি আজকে। তাহলে আমরা এগুলো পড়বো। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আর কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে জানাবে। আমি সবসময় মেসেঞ্জার গ্রুপে আছি, অ্যাক্টিভ আছি। তোমাদের কোনো সমস্যাতে আমি সবসময় আমাকে পাশে পাবে। আর অবশ্যই আজকের হোমওয়ার্কটা করে রেখো। তো আজকে সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা, সানজিদা নূর অ্যান্সার দিয়েছে জিআরএনএ, না এটা ভুল, সবচেয়ে ছোট হচ্ছে টিআরএনএ, ঠিক আছে, ট্রান্সফার আরএনএ। তো আজকে এই পর্যন্তই।